High winds একটু চলতে পারেন। আচ্ছা, গত ক্লাসে আমি কিচ্ছু আগাইতে পারি নাই, আপনাদের সমস্যাগুলো নিয়ে বসা হয়েছে, তাই না? তাহলে জি। আজকের ক্লাসে আমি জিনিসটা নিয়ে আগাই দেখি। হুম, আপনাদের যে কোয়ারি করানো হয়েছে? জি না। ফ্রন্ট এন্ডের টিচার করাবে বলছে না নাকি? স্যার বুঝলাম না, কি বললেন ফ্রন্ট এন্ডে? ফ্রন্ট এন্ডে যে আপনাদের ক্লাস নেয়, যে এইচটিএমএল সিএসএস এগুলা যে ক্লাস নিচ্ছে, উনি করায় দেওয়ার কথা না যে কোয়ারি নাকি? জাভা স্ক্রিপ্ট ধরা হয়েছে যে আপনাদের? জি জি, জাভা স্ক্রিপ্ট তো শেষ আমাদের। জাভা স্ক্রিপ্টের টিচারই যে কোয়ারি নেওয়ার কথা। আসলে এখানে লেসন 22 ফর্ম ভ্যালিডেশন পর্যন্ত আমরা করেছি, বা অনেকখানি করেছি তো। না, ফর্ম ভ্যালিডেশনের কিছু পার্ট আমরা করি নাই, মনে পড়েছে। আমরা জাস্ট তথ্য নিয়ে ডাটাগুলা ভ্যালিড কিনা এইটুকু করেছি, তাই না? মানে এর বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমি যে এইভাবে করেছি, এইভাবে না করে বুটস্ট্র্যাপ দিয়েও করা যায়। বুটস্ট্র্যাপ পারেন আপনারা? এটা তো করি নাই স্যার, বুটস্ট্র্যাপ কি ধারণা নেই। ফ্রন্ট এন্ডে করানোর কথা, সিলেবাসে নাই থাকার কথা তো। এই যে বুটস্ট্র্যাপ 5 ও, ক্লাস নেওয়া হয়নি। সরি স্যার, বুটস্ট্র্যাপ করাইছি। বুটস্ট্র্যাপ করাইছি। বুটস্ট্র্যাপ নাম করেছে। উচ্চারণটা মানে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, কেমন ছিল? তো এই বুটস্ট্র্যাপ হচ্ছে গিয়ে আপনার কি ফ্রন্ট এন্ডের একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক, তাই না? তো ওই বুটস্ট্র্যাপ যদি ব্যবহার করেন, বুটস্ট্র্যাপ পিএইচপির মধ্যে ব্যবহার করেও এই ফর্ম ভ্যালিডেশনের কাজগুলো করা যায়। তো আপনাদের ফর্ম ভ্যালিডেশনটা কিরকম হয়েছে একটু আমি চেক করে দেখি, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করছি নাকি নর্মাল করেছি। আপনাদের জ্যাম্পে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নেই। আমি সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে এইচটি টক্স এর মধ্যে কর্নারগুলি 200, আচ্ছা আরো আমি চালু করে এলো জ্যাম্প কন্টেন্ট আমার। আচ্ছা, স্টার্ট করি। মাইস্কুল স্টার্ট করি। আচ্ছা, অ্যাপাচি স্টার্ট করলাম, মাইস্কুল স্টার্ট করলাম, জ্যাম্পো স্টার্ট হইলো, অ্যাডমিন প্যানেলে ঢুকলাম, কোডবান বিডি 245। আমরা যাব কোথায়? ফর্ম ভ্যালিডেশন। ফর্ম ভ্যালিডেশনে আসি, নর্মাল এইচটিএমএল দিয়ে করেছি, তাই না? একদম নর্মাল এইচটিএমএল, যাতে আমরা কোড গুলা ভালো মতো বুঝতে পারো। তো এইটার ভিতরে এত বড় ফর্ম ভ্যালিডেশন করতে সময় লাগে, আমরা ছোট কয়েকটা অংশ নিয়ে বুটস্ট্র্যাপের ডিজাইন সহ ফর্ম ভ্যালিডেশন করি, তাহলে একবারে দুইটা প্র্যাকটিস হয়ে গেল, ফ্রন্ট এন্ডও হয়ে গেল, ব্যাক এন্ডের পিএইচপি ফর্ম ভ্যালিডেশনটা আমরা করেছি, এটা দুইটা একসাথে হয়ে গেল। হ্যাঁ, এটা একটু আপনাদের করে দিই, এটা বেটার হয়।
আর ফর্ম ভ্যালিডেশনের আরো কিছু পার্ট বাকি আছে, যেটা বললাম কি বাকি আছে। ফর্ম ভ্যালিডেশনের যে আপনার এই যে ফাইল আপলোডিং, ফাইল ভ্যালিডেশন, হ্যাঁ, মেইল ভ্যালিডেশনটা আমরা করছি, যে মেইল ভুলভাল দিলে সেটা সেন্ডিং মেল, এটা বাকি আছে, মেইল কিভাবে সেন্ড করা হয়, হ্যাঁ, এটা বাকি আছে। তো আমরা হচ্ছে গিয়ে ফর্ম ভ্যালিডেশনই আবার দেখি, কিন্তু বুটস্ট্র্যাপ দিয়ে দেখি, হ্যাঁ। আচ্ছা, তো আমার হচ্ছে গিয়ে এটা লেসন 22, আমি হচ্ছে এটা লেসন 23 দিয়ে দিই। স্যার টেলউইনে কি ইউজ করা যায় ফেস ফিলারতে? করা যায়, ইংলিশ করা যায়। টেলউইন করছেন? জি, টেলউইন কোর্স। রিয়াক্টের সাথে? জি, রিয়েক্টের আগেই করা হয়েছে, রিয়েক্টের সাথেও করেছি। টার্মিনাল ইউজ করে নাকি সিডিএন ইউজ করে, মনে প্লে আছে? সিডিএম মনে হয়। সিডিএন মানে সরাসরি লিঙ্কটা দিয়ে দেওয়া, আর টার্মিনাল মানে এই যে এটা হচ্ছে টার্মিনাল বলে, বা কমান্ড জি প্রম্পট জি, বলে। টার্মিনালতে কমান্ড করে ফাইল ওপেন করে পরে। আচ্ছা, তাহলে ওইখানে যে একটা ফাইল থাকে না টেলউইন্ডের সেটিংস এর, রিয়েক্টর জি প্রজেক্টে দেখবেন জেএসএক্স লেখা আছে, ওইখানে পিএইচপি এক্সটেনশনটা অ্যাড করে দিতে হয়, এটা কাজ করেন, দিলে পরে দেন হচ্ছে কাজ করবে। বুটস্ট্র্যাপটা লিঙ্ক করা আবার সোজা, বুঝছেন? ওই সিডিএন দিয়ে দিলে হয়ে যায়, জন্য বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে। আপনি যদি টেলউইন্ড ইউজ করেন তাহলে বেটার হয় কোনো একটা ফ্রেমওয়ার্কের সাথে ইউজ করতে, হ্যাঁ। আপনি যদি ওই যে টেলউইন্ডের ওয়েবসাইটে যান, একটু দেখো দিন, টেলউইন্ড সিএসএস লিখে সার্চ করলাম, টেলউইন্ডের ওয়েবসাইটে গেলাম, এই যে এখানে আমি গেট স্টার্টেড এ গেলাম, হ্যাঁ। তারপর এখানে যে ফ্রেমওয়ার্ক গাইডলাইন্স আছে না, এটার ভিতরে দেখেন আপনি হচ্ছে ভাইটো দিতে পারেন, রিয়াক্ট আছে এখানে, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, যদিও এটা এখন কম ইউজ, এখন ভাইটের মাধ্যমে রিয়াক্টটা বেশি ইউজ করে, হ্যাঁ। এটা এটার মাধ্যমে ইউজ দিতে পারেন। আবার পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক আছে কি, লারাভেল, বুঝছেন? আর রিয়াক্টের ফ্রেমওয়ার্ক কি আছে, নেক্সট জিএস, রিয়াক্টর লাইব্রেরি বলে নর্মালি নিজেদেরকে। তো নেক্সট রিয়াক্টের আপডেট ভার্সন হচ্ছে নেক্সট জিএস। তো এইসব জায়গায় হচ্ছে আপনার টেলউইন্ড ইউজ করা ইজি হয়, বা একটা প্রপার ওয়ে, মানে ওয়েটা সঠিক হবে। পিএইচপি ফ্রেমওয়ার্ক লারাভেল এটার সাথে চলে আসে। আর আপনি যদি একদম র পিএইচপি নিতে চান, তাহলে যে টেলউইন্ড সিএলআই ইউজ করে এখানে যেভাবে বলছে কোন ফাইলে ফাইলে আসবে, যেমন এখানে কি বলছে, এইচটিএমএল আর জিএস, এখানে আবার কমা দিয়ে আপনি পিএইচপি অ্যাড করে দিবেন। তো ইনপুট সিএসএস এটার ভিতরে এই কোডটা দিবেন। কোথা থেকে ইনপুট হবে কোথায় আউটপুট হবে এটা আমাকে বলে দিতে হবে। এই যে সোর্সের ইনপুট সিএসএস এবং আউটপুটটা কোথায় হবে, সোর্সের আউটপুট সিএসএস এই ফাইলে দিয়ে আমাকে ওয়াচ করতে হবে। মানে টেলউইন্ডটা লাইভ সার্ভার কোডিং করতে থাকবেন, তারপর ডাউনলোড হতে হবে যদি আপনি সিডিএন না ইউজ করেন। তো এইভাবে হচ্ছে আপনি চাইলে টেলউইন্ড সিএসএস ইউজ করতে পারেন। আর আমি বলি বুটস্ট্র্যাপ কেন করাচ্ছি, বুটস্ট্র্যাপের একটা বড় অংশ আছে হচ্ছে ফর্ম ছিল, হয়তো দেখছেন যে এখানে একটা ফর্ম নামে আলাদা অপশনই আছে। তো এখানে আপনি ফর্মটা এই ক্লাসগুলো কল করে সুন্দর মতো তৈরি করতে পারেন। তো এই ফর্মটার উপরে কাজ করবো বুটস্ট্র্যাপ। আমি হচ্ছে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গিয়ে আপনারা কি করতে পারেন, এই যে 2 নম্বর যেটা সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট, এই দুটা ফাইল সহজে সিডিএম দিয়ে দেওয়া আছে, তাই না? আমি জাস্ট কপি দিই, কপি দিয়ে নিয়ে এসে আপনাদের যে আজকের যে ফাইলটা লেসন 23 ফর্ম ভ্যালিডেশন, এখানে পেস্ট করে দিই। আর আমার ডক টাইপ এইচটিএমএল চলে আসছে, বুটস্ট্র্যাপের এটাও চলে আসছে, এবং জাভা স্ক্রিপ্ট চলে আসছে, তাই না? আমার এটা এখন রান করি এবং এরপরে আমি একটা ফর্ম বানাবো। এটা কোথায় রান করে আছে, আমি কি বন্ধ করে দিয়েছি হয়তো। চলে যাই লোকাল হোস্ট, চলে এসছি লোকাল হোস্টের মধ্যে, প্রধান বেবি 257। দেখেন ওদের ফর্ম ভ্যালিডেশনটা যে বুটস্ট্র্যাপেরটা চলে আসছে, দেখছেন? এটা বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করা। তো এই এরকম ডিজাইনই আজকে আমরা করবো, বুঝছেন? তো আমি 257 না, আমি কত, 245 এটা করবো।
এখানে ফর্ম ভ্যালিডেশন দিছিল, আচ্ছা ঠিক, হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? তো বুটস্ট্র্যাপে মেইন আমরা একটা ডিপ চিন্তা করি যেটার নাম কি, কন্টেইনার। এই কন্টেইনারের ভেতরেই নর্মালি আমার কাজগুলা হয়ে থাকে। কন্টেইনারের ভিতরে একটা রো নিয়ে নিই, হ্যাঁ। রো এর ভিতরে একটা ক্লাস অ্যাড করে দিই যে মিনিমাম ভিউ পোর্ট হাইট 100, কমপক্ষে 100 পিক্সেল হবে। আর এটার ভিতরে একটা ডিউ নিয়ে নিই, সেটার নাম হচ্ছে কল MD4। এটার ভিতরে একটা বর্ডার নামে ক্লাস দিয়ে দিই, তাহলে বর্ডার চলে আসবে। রাউন্ডেড নামে ক্লাস দিয়ে দিই, তাহলে কোনাগুলো রাউন্ডেড শেপ দিবে। আর শ্যাডো নামে একটা ক্লাস দিয়ে দিই, তাহলে একটা ছায়া চলে আসবে। এটার ভিতরে না হয় আমি একটা H2 ট্যাগ নিই, বলে হচ্ছে এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন ফর্ম, ডিজাইন করার জন্য বলে দিলাম। এবং এটার নিচে বলি একটা কিছু জায়গা না, সেই জন্য বললাম মার্জিন বটম 3 বা MB3। আপাতত দেখি আমার আউটপুটটা কিরকম আসছে। আমি পেজটা রিলোড দিলাম, এরকম আসছে। আচ্ছা, এখানে আমি বললাম মার্জিন কি, অটো। দেখি এখন কিরকম হয়, তাও এরকম আসছে। এইখানে এই কল MD4 মার্জিন অটো আমি ভুল জায়গায় দিচ্ছি, এবার বলছে মার্জিন 3, MB3 মার্জিন অটো। তাই কল MD4 এইখানে বলি M-অটো। এই যে অটো টাইপও আবার বানানো ভুল করেছি, হ্যাঁ। এরকম ভুল করলে দেখা যাবে কোডিং এ কাজ করে না। দেখি, এই যে মাঝখানে চলে আসছে, তাই না? তো এটা একটা রেজিস্ট্রেশন ফর্ম, দেখি কোনায় একদম লেগে আছে। মানে এটার একটা প্যাডিং দিয়ে দিই, বললাম তোমার প্যাডিং হচ্ছে গিয়ে 4। রিলোড দিই, সব থেকে একটা জায়গা নিয়ে নিয়েছি, দেখছেন? এইবার নিচে একটা ফর্ম নামে ডিভ নিচ্ছি, কি নামে, ফর্ম। দেখেন আমি কিন্তু কোনো CSS এ হাত দিই নাই, শুধু বুটস্ট্র্যাপের ক্লাস দিয়েই কাজ করতেছি। তো অ্যাকশনটা যেহেতু আমি এই পেজে PHP কোড করব, অ্যাকশনটা আমি খালি রেখে দিলাম। আর আপনার যদি PHP কোড গুলা অন্য কোনো পেজে থাকে, তাহলে অ্যাকশনের ভিতরে ওই পেজের ঠিকানা দিতে হয়। অ্যাকশনের কাজটা কি জানেন, এখানে ফর্মের ভিতরে আপনি যা যা টাইপ করবেন, সেই ডাটাগুলা নিয়ে অ্যাকশন যেখানে দিবেন সেই ঠিকানায় চলে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু এখানে ডিভ নেই, ডিভের নাম নিলাম AMB3, মানে মার্জিন বটম 3। এখানে একটা ইনপুট ট্যাগ নেই, টাইপ দিলাম টেক্সট, দিয়ে শোল্ডার দিয়ে দিলাম কি, ইয়োর নেম, YOUR, ইয়োর। এখানে এখানে একটা সুন্দর আসে না, এখানে সেভ দিয়ে নি, সেভ দিয়ে নি। এখন দেখে, হ্যাঁ। কিন্তু বক্সটা সুন্দর না, এর জন্য আমি বুটস্ট্র্যাপের একটা ক্লাস দিয়ে দিচ্ছি। ক্লাসের নাম কি দিলাম, FORM, ফর্ম, CONTRO, ফর্ম কন্ট্রোল। এই ক্লাসটা দিলে দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে এই FROM লিখে দিয়েছে, ভুল করা হয়, ফর্ম কন্ট্রোল। দেখেন কি সুন্দর ডিফটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? বা ইনপুটটা একটা চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এই ফর্ম কন্ট্রোল ক্লাসের জন্য। আচ্ছা, এই ডাটাটা তো PHP-র কাছে নিতে হবে, কি নামে দিব সেই নামটা আমার এখানে বলে দিতে হবে। নামটা আমি না হয় নেমই লিখে দিলাম। আচ্ছা, আর আপাতত তেমন কিছু না লিখে, হ্যাঁ। এটা হচ্ছে আমার একটা ফর্ম। এরপরে আমি একটা নিয়ে নিলাম কি, MB3। MB3 নিয়ে আবার এটার ভিতরে ইনপুট ট্যাগ নিলাম, টাইপ দিলাম কি টেক্সট, হোল্ডার দিয়ে দিলাম কি, ইয়োর ইমেল। দেন আমি হচ্ছে ক্লাস দিয়ে দিলাম, ক্লাস দিলাম কি, ফর্ম কন্ট্রোল। দেন এখানে আরেকটি নেম দিয়ে দিলাম, নেম কি দিয়ে দিলাম, ইমেল দিয়ে দিলাম। ওকে, তাহলে এই নামে স্যার, হচ্ছে ব্যাকএন্ডে ডাটা যাবে, এই নামে হচ্ছে ফ্রম ব্যাকএন্ডে ডাটা স্পেলিং যাবে। মিস্টেক হয়েছে, ফ্রমের আবার, স্পেলিং মিস্টেক। আরে বুঝছেন, টাইপ করলে যা হয়, বেটার হয় যদি সাজেশন ইউজ করি, তাহলে দেখা যাবে এই টাইপিং মিস্টেকটা না হয়, হ্যাঁ। তো VS কোড যদি কখনো সাজেস্ট করে, সেগুলো ইউজ করাই ভালো। ওই যে উপরের বারটা, উপরের সময় কিন্তু আমি ফর্মের স্পেলিংটা মিস করেছি। আচ্ছা, আবার আরেকটা ডিভ নিয়ে, এই যে দেখেন সাজেস্ট করো, পাসওয়ার্ড কি নেব, সেটা পারি, জানি নেব না। সাজেস্ট করলে হয় কি, স্যার, আমার টাইপিং এগুলা কি এআই দিয়ে সাজেস্ট করে? এইগুলা, হ্যাঁ এইগুলা AI দিয়ে সাজেস্ট।
কিন্তু আগে হচ্ছে বুঝে নেবেন, এই যে দেখেন MB3 টাইপ পাসওয়ার্ড, হ্যাঁ। যখন আপনার হচ্ছে গিয়ে সব ঠিক হয়ে যাবে, তা বোঝা শেষ হয়ে যাবে, তখন আপনি এআই ইউজ করুন সমস্যা নেই। এআই ইউজ করলে সুবিধা কি, আপনার টাইপিংটা দেখেন, এটা আমার টাইপ করতে অনেক সময় লাগতো না। আবার কি হয়েছে, এখানে আমি বানান বারবার ভুল করতেছিলাম না। তো এই ভুলগুলা হবে না আপনি যদি সাজেশন দেখে ইউজ করেন। আচ্ছা, তো ইওর নেম, ইওর ইমেল, ইওর পাসওয়ার্ড, হ্যাঁ। আর কিছু করব, আপনাদের ওই ব্যাচের মতো সবকিছু করে দেবো দেখি। ওই 257 যেটা করেছি সেটা দেখো। 257 এর ফর্ম ভ্যালিডেশন, সিস্টেম progress summary, output founders. আচ্ছা, নেম ইজ, এইচ দরকার নাই, সেটা থেকে আমি পাসওয়ার্ড নিচ্ছি, সুন্দর হয়েছে। জেন্ডার, হবিস আর সিটি নেমই, হ্যাঁ। একটা নিয়ে নিলাম কি, MB3। এটা আবার সাজেশন নিলে হবে না, ও ভুল সাজেশন দিচ্ছে, হ্যাঁ। তো আমি এখানে একটা ডিভ দিয়ে নিই, সেই ডিভের নাম নিচ্ছে হচ্ছে গিয়ে ফর্ম চেক, FORM, ফর্ম চেক, CHECK, তাই সাজেস্ট করবে। আরেকটা দিয়েছি ফর্ম CHECK চেক ইন লাইন, যাতে একটা লাইনে আসে। এটার ভিতরে একটা আপাতত লেভেল, লেভেলের ক্লাসের নাম নিলাম হচ্ছে গিয়ে, ক্লাসের নাম কি, ফর্ম চেক লেভেল। এই দেখছেন, শুধু এর উপর নির্ভর থাকলে হয় না। এগুলা যদি আপনার মানে মনে না থাকে, তাহলে কি করবেন, সমস্যা নেই। আহ, আপনি হচ্ছে বুটস্ট্র্যাপের ইসে পেয়ে যাবেন, ডকুমেন্টেশনও পাওয়া যাবে। কিন্তু যখন ডকুমেন্টেশনে অনেকদিন কাজ করবেন, তখন দেখবেন যে নাম অবস্থার মতো হয়ে গেছে, হ্যাঁ। জেন্ডার দিয়ে দিলাম। কখনো মুখস্থ করতে যাবেন না, আপনি হচ্ছে কি কি করবেন, টাইপ করবেন, আর হচ্ছে একটা দেখে কাজ করবেন। আর মুখস্থ আজকে করতে যাবেন, আরেকদিন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। ইনপুট ট্যাপ রেডিও, আচ্ছা, লেভেল, লেভেল 4 দিয়ে দিলাম মেল। এখানে দিলাম হচ্ছে গিয়ে ইনপুট ট্যাপ রেডিও, এটা হচ্ছে ক্লাস, ক্লাসটা দিয়ে দিই, ক্লাস ফর্ম চেক লেভেল, ইনপুট ট্যাপ রেডিও, রেডিও, আচ্ছা। এখানে ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলাম ফর্ম চেক ইনপুট। তারপর হচ্ছে গিয়ে এখানে একটা ভ্যালু দিয়ে দিই, যে ভ্যালুটা PHP কাছে যাবে। একটা দিয়ে দিলাম কি, মেল, কি নামে যাবে সেটা তো আমাকে বলে দিতে হবে, মনে করেন জেন্ডার নামে যাবে। এটা এখানে শেষ করি। এখানে একটা আইডি লাগবে, কেন আইডি লাগবে, যে লেভেলের মধ্যে আছে তো, লেভেলের ফরের ভিতরে যে ভ্যালুটা, ইনপুটের আইডির মধ্যে সেম ভ্যালু দিয়ে দিই। তো এটা হচ্ছে গিয়ে একটা, আরেকটা দেখি, ফর্ম চেক, ফর্ম চেক ইনলাইন, লেভেল নিলাম। বাহ, এআই হেল্প করতেছে না। আচ্ছা, ডিফটা এখানে ক্লোজ করে দিই, তারপরে দেখি এআই হেল্প করো কিনা। আরেকটা লেভেল নিই, লেভেলের মধ্যে একটা ইনপুটটা নেই। লেভেলের ফরের কিছু লেখা হচ্ছে ফিমেল, আর লেভেলের ক্লাস নিয়ে নিলাম কি, ফর্ম চেক লেভেল। আর ইনপুট টাইপ টেক্সট, না এটা হবে ইনপুট টাইপ কি রেডিও। তারপর হচ্ছে গিয়ে এখানে বললাম কি, ক্লাস ফর্ম CHECK, ফর্ম চেক, দেখি ইনপুট, ইনপুট। আর এখানে ভ্যালু দিয়ে দেখি, ভ্যালু দিয়ে দিলাম ফিমেল, একটা আইডি দিয়ে দিই। আইডিটা কি, এখানে ফরে যেটা লিখেছেন ওইটাই আপনার আইডিতে দিয়ে দিতে হবে, হ্যাঁ? এখানে নাম দিয়ে দিই, যে স্যার নামে ক্লাস নেম, PHP কাছে যাবো।
হ্যাঁ বলেন। ক্লাস ক্লাস নেমটা বলেছে আবার। ফর চেক। আবার হম এই যে দেখছেন, সাজেশন ছাড়া ইউজ করতে গেলে টাইপিং মিস্টেক হয়, খুব স্বাভাবিক। পরে অবশ্য যদি দেখতাম যে আউটপুটে ঠিকঠাক না, তখন গিয়ে ভুলটা ধরে পড়তো, কিন্তু আপনি যেহেতু আগেই দেখে ফেলছেন। এই এই হচ্ছে, খালি হচ্ছে কি আমার হচ্ছে লিখাটা নাই, হ্যাঁ। ওটার পাশে লিখে দিন মেল, ওখানে একটু স্পেস দিই, আর এটা পাশে লিখে দিই ফিমেল। আবার হচ্ছে এখানে আউটপুট একটা রিলোড দিই। এই যে চলে এসেছে, আমি শুধু চাই না বুট স্টাপের যে ক্লাসগুলো, এগুলো সব সুন্দর মতো কাজ করছি। হ্যাঁ, আমার না এই ক্লাসের নাম মুখস্থ আছে, আপনি কি করবেন? আপনি যদি মুখস্থ না থাকে, থাকলে তো মার্শাল্লাহ। যদি না থাকে তাহলে হচ্ছে কি আপনার যেখানে ফর্মের মধ্যে দেবেন, ওই যে ফর্ম কন্ট্রোল আছে দেখছেন। আচ্ছা, আমি কি ইনপুট টাইপ চেক রেডিও এগুলো ইউজ করছি, তাই না? এই যে ফর্ম চেক পাইছি, ফর্ম চেক ইনপুটও পাইছি, ফর্ম চেক লেভেলও পাইছি, কিন্তু এই যে ফর্ম চেক দিলে কি হয়, নিচে নিচে নামে। তো আমি ডিবির মধ্যে কি দিয়ে দিছি, ফর্ম চেক ইনলাইন ওভার করছি। এই যে ফর্ম চেক ইনলাইন কই আছে, ফর্ম চেক, আরে খুঁজতেই তো আলাদা গেল, যাই হোক সমস্যা নেই, এই যে আসছে ফর্ম চেক ইনলাইন। তো এটা হচ্ছে গিয়ে করতে 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 মুখস্থ হয়ে যাবে, কিন্তু যখন দেখবেন যে মুখস্থ হয়ে গেছে, তখন দেখবেন বুড়িটা 5-এর জায়গায় 6 চলে আসছে, এটা হচ্ছে সমস্যা। এর জন্য বেটার হচ্ছে আপনি সবসময় যদি ডকুমেন্ট দেখে দেখে কাজ করুন, হ্যাঁ। আগে যেটা ধরেন অভ্যাস হয়ে যাবে, সেটা করে ফেললেন, পরে দেখেন যদি দেখেন কোড কাজ করতেছে না, তাহলে খুঁজবেন যে কোথাও ভুল আছে নাকি। যদি দেখেন তাও সমস্যা, তখন ডকুমেন্টে এসে দেখবেন যে কোনো চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, কারণ এগুলো সবসময় চেঞ্জ হয়। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কি গেল, আমার হচ্ছে গিয়ে এটা গেল হচ্ছে গিয়ে জেন্ডারের পার্টটা, তাই না? এরপরে একই টাইপের আমি আরেকটা এই এমবি3টা কই শেষ হয়েছে, আর এই এমবি3টা ভুলবশত শেষ করিনি, এখন শেষ করলাম। আরেকটা এমবি3 নেই। এটা ফর্ম চেক ইনলাইন, লেভেল কি দিছে, স্কিলস দিছে। ওয়াও, এআই কি বুদ্ধিমান দেখছেন, সে বুঝে গেছে। এখন আমি চেক বক্স করতে যাচ্ছি। চেক বক্স কোনটা, এই যে এটা, এটা হচ্ছে চেক বক্স। আর এটা হচ্ছে গিয়ে কি আমার রেডিও বাটন। তো চেক বক্স, এরপরে সিডিটা করবো আমাদের, এই যে এটা হয়েছে, এরপর চেক বক্স, তারপরে সিডিটা করবো। তাহলে আবার আরেকটা ডিভ নেই ফর্ম চেক, সেটা হচ্ছে ফর্ম চেক ইনলাইন আসবে। তার ইনপুট টাইপ কি, চেক বক্স। ক্লাসও দিয়ে দিছে ফর্ম চেক ইনপুট, এখানে ভ্যালু কি এইচটিএমএল, এই যে বাহিরে এইচটিএমএল লিখেও দিছে। কিন্তু নেমের মধ্যে স্কিলের পাশে একটা অ্যারে অপারেটর দিছে, কেন বলতে পারেন? জি না। এটা হচ্ছে অ্যারে আকারে যাবে, কেন উপরেরটা অ্যারে আকারে যাবে না, নিচেরটা কেন অ্যারে আকারে যাবে, চেকবক্স কেন অ্যারে আকারে যাবে? জেন্ডার যে কোনো একটা সিলেক্ট করা যাবে, মেল অথবা ফিমেল, হ্যাঁ, ওই যে কোনো একটা। কিন্তু যখনই আপনি চেক বক্স নিয়ে কাজ করবেন, এই এইচটিএমএল এর পাশে আরো যে কয়টা থাকুক, সে সেই কয়টা, এইচটিএমএল, সিএসএস আরো তো থাকতে পারে, তাই না? সে সেই কয়টা সিলেক্ট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ফর্ম চেক একটু দেখেন, বানান আমার ভুল আছে, হ্যাঁ। তাহলে এখানে লেবেল চলে আসছে, লেবেলের মধ্যে এই যে ফর সিএসএস, এখানে আইডি সিএসএস আছে না, নেমে স্কিলে আছে। দেখেন বিরোধ দিলাম, এইচটিএমএল সিএসএস চলে আসছে। তাহলে দুইটাও কিন্তু সিলেক্ট করা যায়। চেক বক্স, এখন থেকে অনলাইনে যখনই দেখবেন ফর্ম আছে, চেক বক্স আছে, তখন বুঝবেন যে এখানে আরো একাধিক অপশন সিলেক্ট করা যাবে। আর যখন দেখবেন যে রেডিও বাটন আছে, তখন বুঝবেন যে এখানে একাধিক অপশন না, যে কোনো একটা সিলেক্ট করা যাবে। এইচটিএমএল নিয়েছি, সিএসএস নিয়েছি, এবার হচ্ছে জাভাস্ক্রিপ্টের না নিলেই নয়। চেক, আমি চেকিং লাইন লেভেল শেষ করলাম, জাভাস্ক্রিপ্টে চলে আসছে। পিএইচপি দিলে লাইন শেষ হয়ে নিচে নেমে যাবে, জায়গা হবে না। তো আমি পিএইচপি দিব, থাক না দিক, তিনটায় রেখে, জায়গায় শেষ না হলে বিপদ। অথবা এখানে জাভাস্ক্রিপ্ট না দিয়ে এটা জেএস লিখে দিই, তা তো হবে, তাহলে মনে হয় পিএইচপির জায়গাটা হবে, দেখে পিএইচপি দিলাম। আরেকটা ডিভ নিয়ে নিই।
এটা হচ্ছে ফ্রম চেক, তারপরে হচ্ছে গিয়ে ফ্রম চেক ইন লাইন, চেক ইন লাইন। দেন এটার ভিতরে কি আমার এই যে লেভেল টেবিল যা আছে নিয়ে নিলাম। এটা কি পিএইচপি লিখে দিচ্ছে, বাহ দেখছেন এই কত বুদ্ধিমান। কিন্তু পিএইচপি টা তাও নিচে নেমে গেছে, আহারে জায়গায় হয়নি। এদিকে নিচে নেমে গেছে, নিচে নামছে তো নামছে, আবার এই সাইডে সরে গেছে, খুবই দুঃখজনক। এটা কাজ করি, এটা কল এমবি 4 আছে না, 4 না দিয়ে 5 দিয়ে দিই, এটাতে জায়গায় আছে। Okay. বেশি বড় হয়ে গেছে, তাও তো ওই ব্যাটা নিচে নেমে গেছে। এই যে এখানে একটা এন্ড পড়ে গেছে, আহারে ছোট্ট একটা দুর্ঘটনা। আর কি হলো, হ্যাঁ এই যে এখন 4টা ক্লাবে চলে আসছে, HTML CSS JS PHP। তাহলে এখন হচ্ছে গিয়ে সিলেক্ট অপশন, দেখছেন কতগুলা শহরের নাম দিয়ে দিছি। তার মানে কি, এটা অ্যারে আকারে এটা দিয়ে দিছি, হ্যাঁ। তো এখন আমি এই যে এইটা এখানে থাকলো, এটা হচ্ছে গিয়ে ফর্ম চেক, এটাকে ফর্ম চেকের MB3। এটা MB3 শেষ হওয়ার পরে আমি আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ডট MB-3 লিখে এন্টার দিলাম। তারপর এখানে দিলাম হচ্ছে লেভেল, আরে বাবা কান্ট্রি, আর এখানে সিলেক্ট কান্ট্রি দিয়ে আমার এই কান্ট্রি গুলো দিয়ে দিলাম। তাহলে এখন আমি এটা না, এটা অন্যটা সবকিছু করে ফেলছি, এটা আপনাদেরটা দিয়ে আসি, এই যে সিলেক্ট কান্ট্রি চলে আসছে, কিন্তু আগেরটা তো একটা লাইনে আসছে। তাহলে আমি এটা কাজ করি, এখানে লেভেলটা না দিই, এখানে দিয়ে দিই। ইয়েস, সুন্দর হচ্ছে। সিলেক্ট কান্ট্রি, যে কান্ট্রি থাকবে সেটা সিলেক্ট করে দিন। এই কান্ট্রিটা এখানে মাত্র 4টা, চাইলে অনেকগুলো কান্ট্রি দিতে পারি অ্যারে আকারে। পিএইচপির অ্যারে তো আমরা চিনি, তাই না? আসেন আমি উপরে একটা পিএইচপি ব্লক নিই, উপরে একটা পিএইচপি ব্লক নিলাম। এটার ভিতরে বলি কান্ট্রি অ্যারে নামে একটা ফাংশন নিই। কান্ট্রি অ্যারে সমান সমান নিয়ে নিই, বলি অল কান্ট্রি। স্যার এআই, পিএইচপি টা কি জাভাস্ক্রিপ্টের মতো লাইন লাইন বাই লাইন কাজ করে? হ্যাঁ হ্যাঁ, একদম সেম। এটা মাথায় রাখবেন অলওয়েজ, হ্যাঁ। লাইন বাই লাইন কাজ করে, দুইটাই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কিন্তু, হ্যাঁ। জাভা স্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে বেশিরভাগ রান হয়, আর পিএইচপি হচ্ছে গিয়ে ব্যাক এন্ড রান হয়। আমার এআই তো আমাকে দিচ্ছে না, ধুর। স্যার কুডিএম এআই ইউজ করেন, এটাও ভালো আছে। কোরিয়ান, এর নাম শুনছি, কিন্তু আমার এটা পেইড ক্লায়েন্ট দিয়ে রাখছে তো। গিটহাব কোপাইলট হচ্ছে মাসে $10 লাগবে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আসেন না, চলে গেছেন? জি স্যার আসতে। আচ্ছা ঠিক আছে। উম, আমাকে একটু ওই যে জুমে অ্যালার্ট ছিল তো, এর জন্য বললাম। আচ্ছা যাই হোক, কান্ট্রি অর কান্ট্রিজ নেম নিউ অ্যারে, কি দিচ্ছে, অ্যারে অফ কান্ট্রিজ, কান্ট্রি CSS কে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে এক লাইনে চলে আসছে, তাই না? সব কান্ট্রি দিয়ে দিচ্ছে। আহ এটা কিসে দিছে, জাভা স্ক্রিপ্টে দিছে। এই কোডটা আমার পিএইচপি তে কনভার্ট করা কোনো ব্যাপার বলেন? সেম না, জাভা স্ক্রিপ্ট পিএইচপি কাছাকাছি দেখতে, তাই না? এটা কপি করি, কপি করে আমি এখানে জাস্ট এটা দিয়ে দিলাম, কোথায় দিচ্ছে সেটা দিয়ে দিলাম। তাহলে এখানে ভেরিয়েবলের জায়গায় আমি কি লিখবো, জাস্ট একটা $সাইন দিয়ে দিব, কাজ শেষ।
কান্ট্রি লিস্ট দেওয়া আছে, তো কান্ট্রি লিস্ট না দিয়ে কান্ট্রি সিরি। এই সেই অ্যারে যার ভিতরে বলতেছে যে সবগুলা কান্ট্রি আছে। তাহলে আমার এখন কাজকে এই কান্ট্রি যেহেতু অ্যারেটা লুপের মাধ্যমে ফেলে এই সিলেক্ট অপশনের ভিতর যা যা ডাটা আছে সবগুলো আমি দেখাই দেবো। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, এই যে এখান দিয়ে একটা অপশন রাখি, প্রথমটা সিলেক্ট কান্ট্রি রাখি, দ্বিতীয় যে অপশন গুলা, হ্যাঁ, সেটা আমি এআই হেল্প করতেছি, এআই হেল্প নেই। হ্যাঁ, ফর ইচ নেই, কান্ট্রিজ অ্যাজ কান্ট্রি দিয়ে আমি পিএইচপি ব্লকটা এখানে শেষ করি। তারপর দেখেন ওই অপশনের মধ্যে আমি কান্ট্রি পাঠাই দিচ্ছি। তার মানে এটা কি, পিএইচপি এর মধ্যে এইচটিএমএল, এইচটিএমএল এর মধ্যে আবার কি এটা পিএইচপি। আবার আমি লাস্টে কি পিএইচপিটা শেষ করতে হবে, ওই যে সেকেন্ড ব্র্যাকেট ফর ইচ লুপের সেকেন্ড ব্র্যাকেট এখানে এসে শেষ করে দিলাম। তাই দেখেন ফর ইচ লুপের সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, আমার পিএইচপি ব্লকটা শেষ। ফর ইচ লুপের সেকেন্ড ব্র্যাকেট এইখানে শেষ হয়েছে। তার মাঝখানে যে অপশন যেগুলো আছে সেটা কি এই লুপের মধ্যে পড়ে দিচ্ছে। কান্ট্রিজ কি একটা অ্যারে, সেই অ্যারে থেকে প্রত্যেকটা ডাটা, এই যে দুই কটা কান্ট্রি আছে, আফগানিস্তান, আলবেনিয়া, একটা একটা করে কার মধ্যে যাবে, যেহেতু ফর ইচ লুপের মধ্যে ডিপটা দিয়েছি, একটা একটা করে এই কান্ট্রি ডিপের মধ্যে যাবে। আর যখনই কান্ট্রি ডিপ, এই ডিপ বলি কান্ট্রি ভেরিয়েবলের মধ্যে যাবে, যখনই কান্ট্রি ভেরিয়েবলের মধ্যে যাবে এই অপশনের ভিতরে এটা পুরো এইচটিএমএল কোডটা প্রিন্ট হবে, এবং এই এইচটিএমএল কোডের ভ্যালুর মধ্যে কান্ট্রিটা প্রিন্ট হবে। আবার এখানে খালি জায়গায় এই অপশনের ভিতরে এই কান্ট্রিটা প্রিন্ট হবে। দেখেন এখন যদি আমি একটু আউটপুটে আসি, এটা আপনাদের না, এটা আপনাদের, তাই না? একটা রিলোড দেই, এই যে সিলেক্ট কান্ট্রি আসছে, যখনই আমি দিলাম দেখেন আফগানিস্তান থেকে শুরু করে যে কয়টা কান্ট্রি, সব কয়টা কি এক একটা অপশন। যদি এইচটিএমএল কোডটা দেখে তাহলে বুঝতে পারবেন। ভিউ পেজ সোর্সে গেলাম, এই যে সিলেক্টের মধ্যে দেখেন আমি প্রিন্ট করছি প্রথমটা, এই যে অপশনের এইটা, বাকি যে কটা অপশন দেখতেছেন ওগুলা প্রত্যেকটা অ্যারে থেকে একটা একটা করে আইসে এই যে আমার ভ্যালুতেও প্রিন্ট হয়েছে, আবার এই দুই অপশনের মাঝখানেও প্রিন্ট হয়েছে। পিএইচপির কাছে যাবে হচ্ছে ভ্যালুর এই অপশনটা, আর দুই অপশনের মাঝখানে যেটা লেখা আছে সেটা কে দেখতে পারবে, সেটা দেখতে পারবে ইউজার। ইউজার এই যে দুই অপশনের মাঝখানে লেখাটা দেখতে পারে। যেমন এখানে এখানে লিখছেন কি আফগানিস্তান, এটা আমি এখানে সরাসরি কান্ট্রি না লিখে যদি লিখি আফগানিস্তান তাহলে সব আফগানিস্তান হয়ে যাবে। রিলোড দিই, এখন সব আফগান 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 লেখা আসছে। কারণ কি, তারা লুপ ঘুরাইছে, কান্ট্রির ভ্যালুর মধ্যে ডাটা গেছে ঠিকই, এই যে ভিউ পেজ সোর্সে যাই, তার মানে পিএইচপির কাছে যে ডাটাটা পাঠাবো সেটা গেছে থেকে, কিন্তু ইউজার যেটা দেখবে সেটা সব আফগান হয়ে গেছে। এই যে দুই অপশনের মাঝের লেখাটা ইউজার দেখতে পারে, এটা বোঝানোর জন্যই এইটুকু করলাম। তাই আমি এটা আফগান না লিখে আমি এখানে কান্ট্রি দিয়ে দিলাম। তাহলে পিএইচপির কাছে যে ভ্যালুটা আসবে ইউজারের কাছেও ওই ভ্যালুটাই যাবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার জাস্ট কি ডিজাইনটা গেল। এখন হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, এইটা ভ্যালিডেশন করতে হবে। এইটা ভ্যালিডেশন যদি করি তাহলে হচ্ছে কি আমার এখান থেকে ডাটাগুলা নেম ধরে ধরে নিতে হবে, তাই না? তো আপনাদের একটু পরে আমার জুমটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেলে আমি আবার 10 মিনিটের মধ্যে জুম এর লিঙ্ক দিতে পারবো না। পেইড ভার্সন নাইটা ওরা দেয়নি এখন, অফিস থেকে দিলে আমি আবার টানা ক্লাস নিতে পারবো। তো যখন জুমটা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, এরপরে হচ্ছে গিয়ে আমি আবার 10 মিনিট পরে লিঙ্ক দেবো। আজকে ফর্ম ভ্যালিডেশনটা শেষ করে ছাড়বো। থেকে নিচে বাটন নিয়ে নি, বাটনটা তো নিয়ে আসি, ফ্রন্ট এন্ডের কাজ এখনো বাকি আছে দেখছেন। একটা বাটন নিয়ে নি, একটা এমবি3 নিয়ে নি, এটার ভিতরে বাটন নিয়ে নি, বাটনের টাইপ কি, টাইপ হচ্ছে গিয়ে সাবমিট। এখানে বলে হচ্ছে গিয়ে নেম দিয়ে, নেম না তো, হ্যাঁ একটা নেম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম, মনে করেন এটা রেজিস্টার। এখানে দুই বাটনের মাঝখানে দিলাম কি রেজিস্টার, কিন্তু বাটনটা দেখতে সুন্দর আসবে না, বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে দিই। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে বলে হচ্ছে বিটিএন, বিটিএন প্রাইমারি, এটুকুই থাকে। নীল কালার একটা বাটন চলে আসছে,
বানানটা আবার সুন্দর। সাবমিট দিলে যে আমার ফর্ম সাবমিট হয়। গেট মেথড হচ্ছে, সরি, গেট মেথড যে উপরে লিঙ্ক চলে যাচ্ছে দেখছেন? গেট মেথড দিলে লিঙ্ক চলে যায়, আমার ফর্মের ভিতরে মেথডটা কি দিয়ে দেবো তাহলে? মেথডই দিয়ে নি, দেখছেন? মেথড দিয়ে দিই, মেথড দিয়ে দিলাম পোস্ট, POST পোস্ট। তাহলে কি হবে? এখন যখন একটু রিলোড মারি স্যার ফর্মটা মেথডের সাবমিট কাজটা কি? করবো, কিভাবে ডাটাটা চলে যাবে। ফর্মের কাজটা কি? আপনি এখানে টাইপ যেগুলা করবেন সেগুলা টাইপ এই ফর্ম ট্যাগটা নিয়ে যায়। ফর্ম ট্যাগ কিন্তু আমরা দেখা যায় না, ফর্মের ভিতরে যে ইনপুট ট্যাগ গুলা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ফর্ম ট্যাগ এই ডাটা গুলা নিয়ে যাবে, কোথায় যাবে? অ্যাকশনের ভিতরে ওই ঠিকানাটা বলে দিতে হবে, হ্যাঁ এই ডাটাগুলা অমুক জায়গায় নিয়ে যাবে। আর মেথড হচ্ছে গিয়ে কিভাবে যাবে। গেট হইলে হচ্ছে গিয়ে উপরের যে লিঙ্কের মধ্যে ডাটাগুলা সব দেখা যায়। পোস্ট আরেকটা মেথড, এই মেথডে হইলে হচ্ছে গিয়া ডাটাগুলা URL এ যাবে না, ভেতরে ভেতরে চলে যাবে। মেথড হচ্ছে ডাটাগুলা যে যাচ্ছে আপনার অ্যাকশনের ঠিকানায়, যে ডাটাগুলা যাবে অ্যাকশন দিচ্ছেন, সেই ডাটাগুলা কিভাবে যাবে। নর্মালি দুইটা মেথডই আছে, এই গেট আর পোস্ট, আরো মেথড আছে, ওগুলা যখন API বানাবেন তখন লাগবে। আপাতত দুইটা চিনলে হবে, গেট আর পোস্ট। পুট মেথড আছে, প্যাচ মেথড আছে, ডিলেট মেথড আছে, ওগুলো পরে দেখেন। আপাতত দুইটা চিনেন, গেট আর পোস্ট। গেট মেথড থাকলে কি হবে? স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমাদের কি এই যে এপিআই ক্রিয়েট করাটা কি পিএইচপি দিয়ে আমাদেরকে শেখানো হবে কিনা? API লারাভেল দিয়ে তৈরি করলে ভালো হয়। যেহেতু রিকোয়েস্ট করছেন, একটু আমাকে মনে করে দিয়েন। আমি যখন এটা আপনাদের বেসিক সিলেবাসটা শেষ হয়ে যাবে, আমি একটু API নিয়ে কিভাবে কাজ করে আপনাদের বুঝাই দিব। মানে হ্যাঁ এপিআই একটু টা কি লিখে রাখেন। পিএইচপি ডেভেলপাররা কি ক্রিয়েট করে কিনা? করতে পারে, হ্যাঁ। PHP ডেভেলপারও করতে পারে, কারণ লারাভেলের নাম তো শুনছেন তাই না? লারাভেল দিয়ে খুব জি। দারুণ API তৈরি করা যায়, মারাত্মক API তৈরি করা যায়। আর মানে এপিআই আমরা তো তৈরি করতে জাভাস্ক্রিপ্টে এপিআই গুলা কপি করে করছি আর কি, কপি করে এর করছেন, কাছ আচ্ছা থেকে। আচ্ছা। ওইটা PHP তৈরি করতে করতে পারবে। জেসন প্লেস হোল্ডার চিনেন? জি 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 জি। এটা জেসন এটা প্লেস থেকেই হোল্ডার করছি। আপনাদের এটা দিয়ে করছেন না? আচ্ছা হ্যাঁ, এই API গুলো আপনি PHP দিয়ে বানায় দিতে পারবেন, তখন কপি করা লাগবে না। এই যেমন হচ্ছে গিয়ে এই যে মেথড গুলোর নাম দেখেন, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট। আপাতত গেট আর পোস্ট চিনুন তাহলেই হবে, হ্যাঁ। আর এই যে দেখেন, এই যে ইউজ আছে একটা API, এখানে জেসন ডাটা দিচ্ছে তাই না? এটা PHP দিয়ে করা যাবে, এই API টি বানিয়ে দেওয়া যাবে PHP দিয়ে। এই যে এই একটা URL তৈরি করবেন, ওই URL এ হিট করবেন, তাহলে API দিবে। তারপরে ওটা আপনি জাভা স্ক্রিপ্টে কাজ করতে পারেন, ওটা নিয়ে আপনি অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারেন। আর API সুবিধা কি, ওটা দিয়ে যখন আপনি মোবাইল অ্যাপস বানাবেন সেখানেও কাজ করবে API। এটা এর মারাত্মক সুবিধা। আমাদের এই অপশনটা কি আছে কিনা আমাদের কোর্সে, পিএইচপি অপশনে? PHP তে API ইন্টিগ্রেশন প্রজেক্টের মধ্যে আছে দেখছিলাম। মানে আপনি যেগুলা করাবেন এখানে কি আছে কিনা এপিআই ক্রিয়েটের অপশন বেসিক কোড? গুলার মধ্যে নেই, বেসিক গুলার মধ্যে নেই। এই যে প্রজেক্টে দেখেন একটা ইয়া আছে, কি জানি বলে, কই গেল, CSS প্রজেক্ট, PHP এর একটা প্রজেক্ট আছে না কই? PHP, এটা হচ্ছে অ্যাডভান্স PHP, অবজেক্ট ওরিয়েন্টেড PHP, হ্যাঁ। SQL ডাটাবেস, এগুলা ক্লাস আমি নিব। PHP আছে যে ই-কমার্স প্রজেক্ট, এটার মধ্যে আছে। আচ্ছা এপি এর কথা, আমার একটা জিনিস মনে আছে, যে আপনারা বলতেছেন যে প্রজেক্টটা যখন করবেন OOP টা ব্যবহার করে যাতে প্রজেক্টটা করা হয়, হ্যাঁ। তো আমি ওইটা কিন্তু স্টিল মনে রাখছি, আমি ওইটাই করে দেবো প্রজেক্টের সময়, OOP ব্যবহার করে আপনাদের প্রজেক্টটা দেখাবো। আর যেহেতু আজকে বললেন যে API টা দেখানো, এটা আমার মনে থাকবে আশা করি। আমি API আপনাদের আলাদা করে PHP এর একটা ক্লাস নিয়ে নেবো। আচ্ছা, তো বলে রাখি, PHP দিয়ে যখন API বানানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, হ্যাঁ। আপনার লারাভেলটা বেশি ইউজ হয়। তো আচ্ছা, এটা গেলে আমার হচ্ছে ফ্রন্ট এন্ডের ডিজাইনটা। এখন এখান থেকে ডাটা নিয়ে পোস্ট মেথডের ডাটাগুলো নিয়ে আমি কাজ করবো, হ্যাঁ। ফর্মের ভিতরে মেথড কি, গেট। গেট মেথড ভুলেও দিব না, কারণ গেট মেথডে কিছু টাইপ করলে দেখেন ওগুলা উপরে চলে যায়। এই সাবমিট করি করি, টাইপ করলাম, দেখেন উপরে চলে গেছে। নেমের ভিতরে ভ্যালু কি আছে দেখাচ্ছে, ইমেলের মধ্যে ভ্যালু কি আছে দেখাচ্ছে, পাসওয়ার্ড খালি, কান্ট্রি খালি, রেজিস্টার খালি। এটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ভেতরে ভেতরে কাজ হয়ে যায় পোস্ট মেথড, সেজন্য
পোস্ট মেথডে ইউআরএল আর জিনিসটা দেখেন। পোস্ট মেথড দিলাম, রিলোড দিই। এখন আপনি যা ইচ্ছা তাই লেখেন, এগুলা ভেতরে ভেতরে চলবে, আর উপরে ইউআরএল এর মাধ্যমে যাবে না। পোস্ট মেথডে কোথায় হিট করতেছে? অ্যাকশনে যেই জায়গায় রাখছেন সেই জায়গায়। অ্যাকশনের মধ্যে আপনি যদি লিখেন যে কোথায়, মনে করেন হচ্ছে কি google.com, তাহলে যদিও ভুল হয়ে যাবে না, এখানে ডট স্ল্যাশ না, এইচটিটিপিএস দিতে পারেন, google.com। তাহলে দেখেন এইখানে যদি আপনি কিছু লিখে নেম টাইম হ্যান্ড, ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওই যে google.com এ নিয়ে যাচ্ছে। হ্যাঁ? কেন নিয়ে যাচ্ছে? কারণ আপনি বলতেছেন যে অ্যাকশন এই পেজে নিয়ে হবে। হ্যাঁ, আমি আবার কোলনটা ভুল দিচ্ছি, টাইপিং মিস্টেক কারো বলে। আমি সাবমিট দিই, গুগলে যাইতেছে, কিন্তু গুগল বলতেছে যে কি, পোস্ট মেথডে তুমি আমাকে হিট করো আর আমি তোমাকে ডাটা দিব। হ্যাঁ, গুগল পোস্ট মেথডে ডাটা দেয় না। আবার সেই দিন একজন একটা দেখাইলো যে কি যেন বলে, ইমেল থার্ড পার্টি সার্ভিস ইউজ করে। তো ইমেলের ঠিকানাটা যেটা এখানে দেওয়া লাগছে। আমি করছিলাম এটা। আচ্ছা, কিন্তু ওই যে বলছিলাম কি যে ফাংশন ইউজ করা লাগে মেল পাঠাইতে, ওটা যদি পিএইচপি দিয়ে করেন, এখন সে করছে কি, সেও কিন্তু একই কাজ করছে। তো আপনার এখানে কি হবে, অ্যাকশনের ভিতরে ওই ইমেল অ্যাড্রেসের ঠিকানা দিলে ওই ইউআরএল এ যাচ্ছে। সে কি করছে, আপনার ফর্মের এই যে ডাটাগুলা নিচ্ছে, নিয়ে সেটা সেই ইমেলে পাঠাচ্ছে। সে তাহলে মেইল ফাংশন ওখানে করে রাখছে, তাই না? সে যদি পিএইচপি দিয়ে বানায় তাহলে মেইল নামে একটা ফাংশন আছে, এটা করছে। এপিআই কিন্তু আবার অন্য জিনিস দিয়েও বানানো হচ্ছে, মুভ জেএস দিয়ে যদি বানায় তাহলে মুভ জেএস এর যে মেইলিং ফাংশনটা আছে সেটা ইউজ করছে। পাইথন দিয়ে যদি বানায় পাইথনের ফাংশন ইউজ করছে। ওইটা হচ্ছে থার্ড পার্টি সার্ভিস, কিন্তু ওটার থেকে বেটার হচ্ছে নিজে বানানো। হ্যাঁ, যখন ক্লায়েন্টকে যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টকে যে অন্য জায়গায় রেজিস্ট্রেশন করে কাজ করবে বলেন, কিংবা ওইটা যদি 2 দিন পর টাকা চাওয়া শুরু করে, তখন কি করবে? নর্মালি তো এগুলো টাকাই চাও, কারণ ও তো সারা জীবন আপনাকে ফ্রি সার্ভিস দিবে না। হয়তো এখনো একটা লিমিটেশন দিয়ে রাখছে, ভেতরে গিয়ে দেখবেন হয়তো ডেলি 200 বা ডেলি সামথিং লিমিট দিয়ে রাখছে। যাই হোক, এই সমস্যা নেই, ওইটা ব্যাপার না, বুঝার ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাকশনে গিলা কি হয়। এই যে আপনার ফর্মের ভিতরে যা যা লিখছেন, অ্যাকশনের যে লিঙ্কটা থাকে, ওই ইউআরএল এ গিয়ে এই ডাটাগুলা হিট করে। পিএইচপির কাজই হচ্ছে তো, যে নেম দিচ্ছেন না, এই নেমের ভিতরে এই ডাটাগুলা হিট করে। আমার অ্যাকশনটা খালি, তার মানে কি জানেন, আমি যেই পেজে আছি এই পেজে হিট করবে দেখেন। তো এই পেজে হিট করলে এই পেজে ডাটাটা ধরার জন্য আমি এখানে এইভাবে ধরতে পারি, দেখেন, $_ যদি পোস্টের, হ্যাঁ, পোস্টের মধ্যে কি দিয়ে দিলাম, এই নাম দিতে হবে। নামটা কি, এখানে মনে করেন নেম। এটা যদি দেই সরাসরি, এটা কি যদি আমি ইকো করি, কি করব, ইকো মানে দেখাবো প্রিন্ট করে, তাহলে কি হবে, এটা ইরোর দিবে। কেন ইরোর দিবে? কারণ সে এই পেজে পোস্ট নামে হিট করিনি। মনে রাখেন, যখনই আপনি সরাসরি ইউআরএল এ হিট করতেছেন, তখন বাই ডিফল্ট মেথডটা তাকে হচ্ছে গেট। আমি যখন এখানে গেট মেথডে হিট করতেছি, সে পোস্ট মেথডের নেমটাকে পাবে না। কিন্তু আপনি যখন এখানে কোনো নেম লিখলেন, হ্যাঁ, নেম লিখে রেজিস্টার দিলেন, তখন এটা কি হচ্ছে, পোস্ট মেথডে হিট করতেছে, দেখছেন? তখন কিন্তু আবার সে পাচ্ছে, যে আসিফ লেখাটা আসতেছে। কেন আসতেছে? এই যে পোস্টের মধ্যে নেম দিচ্ছেন, নেইমের মধ্যে আপনি যা লিখছেন, এই যে এটা তো নেম ঘরটা, সেটাও পাচ্ছে। আবার মনে করেন নেম না, ইমেলের ঘরে যা লিখবেন সেটা আপনি ধরতে চাচ্ছেন, তাহলে ইকো করলাম পোস্টের মধ্যে ইমেল। তাহলে শুরুতে দেখেন ইরর দিছে, ইমেল কি, আমি তো পাচ্ছি না। কারণ কি, এখানে কি লিখছেন, $_ পোস্ট ইমেল, কিন্তু এখানে মেথড কি, মেথড তো গেট, সরি পোস্ট, সরি হ্যাঁ পোস্ট মেথড এটা। কিন্তু আমি হিট যখন করি তখন কোন মেথডে যায়, গেট মেথডে যায়। গেট মেথডে যখন যায় তখন হচ্ছে এই ডাটাটা পাচ্ছে না। কিন্তু ইমেলে যখন আপনি কিছু লিখলেন, মনে করেন লিখলেন আবির লিখলেন, তাহলে কি হবে, ইমেল ফিল্টার নামটা কি এখানে, আবির, সরি ইমেল, $_ পোস্ট, পোস্টের মধ্যে কি লিখছেন, ইমেল। তার মানে ওই ফিল্ডের নাম ধরে ইউজার যেটা লিখছে সেটা ও পেয়ে যাবে। পোস্ট মেথড যখন রেজিস্টারে হিট করতেছেন, তখন ফর্মটা ডাটাগুলা নিয়ে কার কাছে যাচ্ছে, এই পেজের কাছেই আসতেছে। কোন মেথডে আসতেছে, পোস্ট মেথডে আসতেছে। তো আপনি সরাসরি যখন গেট মেথডে হিট করতেছেন, তখন সেই ইমেলটা পাচ্ছেন। কিন্তু যখন আপনি পোস্ট মেথডে হিট করতেছেন, তখন দেখেন
পেয়ে গেছে। তারপরে এখানে যে ডাটাটা ইমেল নামে এইখানে চলে গেছে। আশা করি গেট আর পোস্ট একটু তফাৎ বুঝতে পারছেন, হ্যাঁ? আচ্ছা, গেট মেথড নিয়ে আমরা একটা বিস্তারিত কাজ করবো না, তাহলে আরো কিছু ক্লিয়ার হবে। গেট মেথড শুধু ইউআরএল দিয়েই ম্যাক্সিমাম টাইমে কাজ করে, ইউআরএল দিয়েই কাজ করে ম্যাক্সিমাম টাইম, কি ইউআরএল দিয়েই কাজ করে। পোস্ট মেথডটা ভেতরে ভেতরে কাজ করে ইউআরএল ছাড়া। তো আসেন, আমি বলতে চাচ্ছি যদি এই রেজিস্টার বাটনে ক্লিক করা হয়, এইটুকু কোড আমি কিভাবে বলতে পারি? এখানে এখানে সরাসরি ইকো করলাম না, তাহলে বললাম ইফ মানে কি যদি, তারপর কার্লি সরি প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর দিলাম কি কার্লি ব্রেসেস তার মানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এর ভিতরে আমি কাজগুলা করব, হ্যাঁ? তো এই ইফ এর মধ্যে আমি কি দিতে পারি? ইফ এর মধ্যে বললাম হচ্ছে যদি ইস সেট, আইএস ইস এসিটি দুইটা শব্দ কিন্তু একসাথে হচ্ছে এখানে, হ্যাঁ? সেট করা আছে নাকি কে ইজ, যদি সেট করা থাকে কে, ডলার আন্ডারস্কোর পোস্ট। পোস্ট আমার বাটনের নাম কি, পোস্ট মেথডের ভিতরে বাটনের নাম হচ্ছে রেজিস্টার বাটন। এই যে বাটনের নাম দিছে একটা, দেখেন বাটনের নাম কি, বাটনের নাম কি রেজিস্টার, এই যে নিয়ম হচ্ছে রেজিস্টার। তাহলে এই টোটাল কোডটার মানে হচ্ছে যদি পোস্ট মেথডে হিট আসে রেজিস্টার নামে এবং এটা যদি সেট করা থাকে, যদি সরাসরি দেন তাহলে কি হয়, ইরোড দেয়। যেমন এখানে আমি সরাসরি ডলার আন্ডারস্কোর পোস্ট রেজিস্টার দিলাম, তাহলে দেখেন এখানে ইরোড দিবে। আচ্ছা, ওখানে সেমিকলন দিয়ে নিয়ে কান্নাকাটি করতেছে, সেমিকলন দিয়ে দিলাম, দেখেন একটা ওয়ার্নিং দিচ্ছে যে ভাই তুমি তো রেজিস্টার বলতেছো আছে পোস্ট মেথডে, কিন্তু আমি তো এগুলো কিছু পাইনি। লাইন নাম্বার 4ও এটাও বলে দিচ্ছে, তাই না? কিন্তু যখন আমি ওই যে ইস সেটের মধ্যে রাখলাম, তার মানে কি বললাম, এটা তখনই কাজ করবে যখন তুমি এটা পাবা বা যখন এটা সেট করা থাকবে। এখন যখন আমি রিলোড দিই তাহলে কিন্তু কোনো ইরর নাই। তাহলে এই যে কার্লি ব্রাসেস বা এটা হচ্ছে স্কোপ, এর ভেতরের কোড গুলা কখন কাজ করবে, যখন এই কন্ডিশনটা ট্রু বা সত্যি হবে। কন্ডিশনটা কখন ট্রু বা সত্যি হবে, যখন পোস্ট মেথডে কেউ রেজিস্টার বাটনে ক্লিক করবে বা রেজিস্টার থাকবে পোস্টের মধ্যে। তখন আপাতত আমি মনে করেন দিলাম ইকো দিয়ে দিলাম আপনাদের জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে, এখানে দেখেন স্ট্রিং এর মধ্যে জাভা স্ক্রিপ্ট কোড দেওয়া যায়। স্ক্রিপ্ট লিখলাম, স্ক্রিপ্টের ভেতরে কি লিখলাম, অ্যালার্ট। অ্যালার্ট দিয়ে বললাম হচ্ছে আপনার আহ হা হা হা। এখন যদি আসি, মনে করেন আমি রেজিস্টার বাটন ক্লিক করবো, এই যে জাভা স্ক্রিপ্টের অ্যালার্ট চলে আসছে। তার মানে এই বাটনটা ক্লিক করলেই ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেই যেই কোড আছে সেগুলা কাজ করবে। আচ্ছা, আপাতত আমি হচ্ছে ওই যে নেম নিয়ে নিই, ইমেল নিয়ে নিই, পাসওয়ার্ড দিয়ে নিই, জেন্ডারের ভেতরে বলি যদি আহ থাকে কি ডলার আন্ডারস্কোর পোস্ট মেথড, পোস্টের ভিতরে জেন্ডার ঘরের নাম কি, এই পোস্টের মধ্যে তো এই যে ইনভার্টেড কমার ভিতরে আমার ঘরের নামই দিচ্ছি, তাই না? তাহলে দেখেন জেন্ডারের ঘরের নাম কি, জেন্ডার, তাহলে এটা এখানে দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা টার্নারি অপারেটর ইউজ করছে, আমি টার্নারি অপারেটর ইউজ করতে চাচ্ছি এবং নাল কোলেশন অপারেটর ইউজ করতে চাচ্ছি। দেখেন এই জেন্ডার থাকলে তাহলে এই জেন্ডারটা জেন্ডারের মধ্যে যাবে, আর ডাবল কোশ্চেন দিচ্ছি তার মানে জিজ্ঞেস করতেছে ওটা কি পাইছো, নয়তো ইরোড দিও না, এই যে এখানে ডাটা আছে এটা নিয়ে যাও। এই ডাবল কোশ্চেন অপারেটর কাজ হচ্ছে এটা, এটার বাম সাইডে যে জিনিসটা থাকবে ও বলবে যে এটা ঠিক আছে, যদি থাকে ঠিক আছে নাও, যদি না থাকে তাহলে নাল মানে কিছু নেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে হয় এটা যাবে না হয় এটা যাবে, কিন্তু প্রায়োরিটি কোনটা বেশি, এই ডলার আন্ডারস্কোর পোস্ট জেন্ডারের। যদি থাকে তাহলে তো এটা চলে যাবে, কিন্তু যদি নাই থাকে তার মানে আপনি হিট করেন নাই, তখন এটা যাবে। আর এটা আবার এখানে দিছি উপরের গুলায় দেই নাই, কারণ কি, কারণ হচ্ছে জেন্ডার হচ্ছে রেডিও বাটন, ও যদি বাই চান্স নাই থাকে, হ্যাঁ, তাহলে কি করবে, ইরোড দিবে, বলো যে ভাই পাই নেই। একটু দেখাই, মনে করেন আমি সবগুলা ঠিক আছে, জেন্ডারটা ওরকম রাখলাম, সব খালি, খালি রেখে আমি সাবমিট করলাম, নেমও খালি, ইমেলও খালি, এই যে ইমেলও খালি, পাসওয়ার্ডও খালি, জেন্ডার আর এগুলা তো নেই, জেন্ডারও খালি।
আমি সাবমিট করলাম, ও আমাকে ইরর দিচ্ছে। বলেছে ভাই তুমি তো জেন্ডার নামে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছ, বলতেছে এখানে জেন্ডার নামে, পোস্টের মধ্যে জেন্ডার নামে একটা ফিল্ড আছে, কিন্তু আমি তো জেন্ডার নামে কাউকে পাচ্ছি না। তার মানে কি বুঝলাম, যদি জেন্ডার আপনি খালি রেখে সাবমিট করেন, তাহলে এখানে যে জেন্ডার নামে যে একটা ফিল্ড আছে, এটা পিএইচপি ধরতেই পারতেছেন। আপনি যদি এখানে ক্লিক করে সাবমিট করেন তাহলে কিন্তু যাই হোক ওই ইররটা দেয় নাই। আপনি যদি খালি রেখে সাবমিট করেন তখন বলছে ভাই এই জেন্ডার কে চিনতেছে না, এই যে আনডিফাইন্ড মানে অপরিচিত, ডিফাইন করা নাই, আরো কি জেন্ডার, তার মানে এই ডাটাটা যাচ্ছে না পিএইচপির কাছে সোজা বাংলা। তাহলে এখানে কি বললাম ভাই, ওটা থাকলে থাকলো, না হলে তুমি যে প্যানটা করতেছো ওইটা থামায় দাও। তাহলে এখন যদি আসি আমি এখানে, এখন এসে এখানে আমি রেজিস্টার করি, তাহলে কোনো কিন্তু ইরোর দিচ্ছে না, ইরোর দিচ্ছে না, তার মানে সবকিছু ঠিক আছে। আর ও ইরোর না দিক, আমি ইউজারকে একটা ইরোর মেসেজ পাঠাবো কি, যদি নামটা খালি হয় তাহলে আমি একটা ইরোর মেসেজ পাঠাবো। আচ্ছা, আমরা যে আগের যে ফর্ম ভ্যালিডেশন করছি ওইটা, এটা কাজ কিন্তু খুব সেম, খালি এখানে কি আলাদা করে একটু ডিজাইন করা আছে। হ্যাঁ, যেমন এটা দেখেন ইউর নেম, এখানে আমি আগেরটার মতোই আমি বলতেছি কি, যদি যদি ইসেটটাকে কি ডলার আন্ডারস্কোর পোস্ট, আচ্ছা আমি তো এখানে স্কিল নিয়ে নিই, এর জন্য আমাকে এআই স্কিল সাজেস্ট করতেছে, তাহলে স্কিলটা নিয়ে নিই। স্কিলস যদি থাকে তাহলে নাও, না থাকলে কি একটা এমটি আরে মানে খালি আরে স্কিলস এর মধ্যে দিয়ে দাও। ওকে, এখন কি করতে পারি, ওই কান্ট্রি নিয়ে নিছে সরাসরি, পোস্ট কান্ট্রিও তো ভুলে গেছে, আচ্ছা নিয়ে দিয়ে দিছে। তাহলে এই কতগুলা ফিল্ড আছে, এগুলা হচ্ছে পোস্ট মেথডে আমাকে হিট করতেছে। আচ্ছা, তাহলে এইখানে বললাম যদি কি হয়, এই এআই সব দিয়ে দিছে, নিয়ে নি, আপনার কি সমস্যা। এখানে মনে করেন আগে এই কোডিংটা করছিলাম, যদি খালি থাকে কে নাম, কোন নামটা ইউজার যেটা লিখছে সেটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি, সেই নামটা যদি খালি থাকে তাহলে নেম ইজ রিকোয়ার্ড এই মেসেজটা দিবে, ইরোর নেম নামে একটা নতুন ভেরিয়েবলের মধ্যে। আবার কি যদি 3 অক্ষরের ছোট হয়, নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স, এরকম একটা মেসেজ দিচ্ছে ওই একই ভেরিয়েবলের মধ্যে। তাই হয় এটা আসবে, না হয় এটা আসবে, না হয় এটা আসবে। বুটস্ট্র্যাপ দিয়ে করানোর কারণটা দেখেন, বুটস্ট্র্যাপের না একটা ক্লাস আছে, যে ক্লাসের নাম হচ্ছে ইজ ভ্যালিড অথবা ইজ ইনভ্যালিড। যদি আমি ইজ ইনভ্যালিড লিখি তাহলে দেখেন লাল চিহ্ন আসছে। আবার ইজ ইনভ্যালিড এর জায়গায় যদি আমি ইজ ভ্যালিড লিখি, এটা কিন্তু পিএইচপির কিছু না, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, ইজ ভ্যালিড। এইটা যদি আপনি গিয়ে দেখেন তাহলে অটোমেটিক একটা সুন্দর ডিজাইন চলে আসছে না, চলে আসছে। আবার নিচে যদি আপনি এখানে বলেন একটা ডিভ নিয়ে, যে একটা ডিভ নেম, ডিভের ক্লাসের নাম দেন হচ্ছে প্রথমে দেন ভ্যালিড ফিডব্যাক, ভ্যালিড ফিডব্যাকের ভেতরে লিখলেন লুকস গুড, আচ্ছা ঠিক আছে, দেখেন নিচে একটা ভ্যালিড ফিডব্যাক চলে আসছে লুকস গুড। কিন্তু আপনি যদি এই যে মেইন যে ইনপুটটা, এটার ক্লাসটা ইজ ভ্যালিডের জায়গায় ইজ ইনভ্যালিড দিয়ে দেন, তাহলে দেখেন ওই কমেন্টটা কিন্তু নাই। তার মানে ইজ ইনভ্যালিড দিলে ভ্যালিড ফিডব্যাক ডিউ এর মধ্যে কমান্ডটা দিবে না। আর যদি ইনভ্যালিড দেয় তাহলে আপনি ইরোর নেম এখানে লিখে দিচ্ছেন, আমি পরে লিখবো ইরোর নেম। আমি আপনাকে বললাম হচ্ছে কি ভাই এখানে সমস্যা আছে বলে সামথিং, তাহলে দেখেন এই সাম ইরোর মেসেজটা কখন দেখাচ্ছে, যখন আপনার যে মেইন ইনপুট ট্যাগ যেটার ভিতরে লেখা আছে ইজ ইনভ্যালিড, তখন কিন্তু এই যে লুকস গুড এই ভ্যালিড ফিডব্যাকের লেখাটা আছে কিন্তু দেখাচ্ছে না, তার মানে এটা হিডেন করে দিচ্ছে, কারণ মেইন যে প্যারেন্ট ওইটার ক্লাসে আছে ইজ ইনভ্যালিড। আর ইজ ইনভ্যালিড এর জায়গায় যদি ইজ ভ্যালিড দিয়ে দেন তাহলে হচ্ছে যে ভ্যালিড ফিডব্যাকের লেখা দেখাবে, ইনভ্যালিড ফিডব্যাক যে ক্লাস আছে ওইটার লেখাটা দেখাবে না। এই দেখছেন,
তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড, ওই ইজ ভ্যালিড বা ভ্যালিড এই ক্লাসটার সাথে নিচে দুইটা ডিভেল লেখা রিলেটেড। তো আমি ভ্যালিড এগুলা কিছু দিতে চাচ্ছি না, আমি ইনভ্যালিড দিতে চাচ্ছি, ইজ ইনভ্যালিড দিতে চাচ্ছি। আর এখানে আমি ইনভ্যালিড ফিডব্যাকটা পিএইচপি দিয়ে যেটা আসবে, যে ইরোর নেম থাকলে থাকলো, না থাকলে না। এখন যদি আমি একটা লোড দিই, একটা সমস্যা আসবে, সবসময় এটা লাল হয়ে থাকবে, দেখছেন? আর যদি আমি খালি রেখে সাবমিট করি, ইরোর মেসেজটা কিন্তু চলে এসেছে, নেম ইজ রিকোয়ার্ড, কিন্তু এই যে ইনভ্যালিড ফিডব্যাকের মতো লাল হয়ে আছে, এইটা কিভাবে সরানো যায়? তাহলে যেটা করতে হবে যে ইজ 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 ইনভ্যালিড এই লেখাটা আমি সরাসরি এইচটিএমএল এর মধ্যে না লিখে পিএইচপি একটা ব্লক নিই, পিএইচপি ব্লক নিয়ে বলি যদি সেট করা থাকে, টার্নারি অপারেটর ইউজ করি, হ্যাঁ, ইজ সেট কে সেট করা থাকে, এই ইরর নেম যদি সেট করা থাকে, কোশ্চেন করি এটা কি সত্যি সেট করা আছে, তাহলে তুমি একটা ক্লাস দাও, এখানে ক্লাসের নাম কি, ইজ ইনভ্যালিড। নয়তো তোমার কোনো ক্লাসের নাম এখানে দেওয়ার দরকার নাই, খালি দিয়ে দিলাম। তাহলে পিএইচপি দিয়ে বললাম তুমি দেখো ইরর নেমের মধ্যে মেসেজ আছে কিনা, তাহলে তুমি এখানে ইনভ্যালিড ক্লাস সেট করে দাও, নয়তো কিছু করার দরকার নেই। আর ইরর নেমে যদি এখানে ইজ ইনভ্যালিড অ্যাড হয়ে যায়, তখন নিচের এটা কি অটোমেটিক মেসেজটা শো করবে, কারণ এটা আছে কার মধ্যে, ইনভ্যালিড ফিডব্যাক এই মেসেজের মধ্যে। তাহলে শুরুতে দেখেন একদম নর্মাল দেখাচ্ছে, কিচ্ছু নেই, কারণ ইনভ্যালিড ফিডব্যাকটা এই মুহূর্তে নাই। যখন আমি খালি রেখে সাবমিট করব, একটা ইরর পাবে, ইরর নেম এরকম একটা ভেরিয়েবল পাবে, তখন সেটা ওইখানে ইনভ্যালিড ওটাও দিয়ে দিবে, আবার নিচে হচ্ছে নেম ইজ রিকোয়ার্ড এই টাইপের ডাটা দিয়ে দিল। আবার নেমের জায়গায় যদি আপনি অন্য কিছু লেখেন, মনে করেন মাই নেম 1 2 3 দিয়ে দিলেন, সাবমিট করলেন, অনলি লেটার্স অ্যান্ড হোয়াইট স্পেস আর অ্যালাউড এরকম কিছু একটা দিয়ে দিস। এই কাজটা কিভাবে মনে করেন ইমেলের জন্য করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ফিল্টার টিল্টার সব দিয়ে দিলাম, ওই যে ফিল্টার আন্ডারস্কোর ভার কি করে, ফিল্টার ভ্যালিডেট ইমেল, ইমেলটাকে ভ্যালিডেট করো। আচ্ছা, এখানে তো আমার ইরোর ইমেলে কাজ করা লাগবে, তাই না? একটা কাজ করি, দেখেন এই যে এখানে বলি ইস সেট কে, যদি ইরোর ইমেল থাকে তাহলে এটা ইয়ারের, আপাতত এখানে ফর্ম কন্ট্রোলের ভিতরে বলে দিই, যদি ইস সেট ইরোর কি ইমেল, ইরোর নেমটা কপি করে রাখলাম, তো এটাকে ইমেল করে দিই। যদি এটা পাও তাহলে ইনভ্যালিড দাও, নয়তো কিছু করার দরকার নাই। আর ইজ ইনভ্যালিড এখানে দিয়ে দিলাম, যে ইমেল থাকলে থাকলো, না থাকলে নাল। আর এটা থাকলে ইনভ্যালিড ক্লাসের মধ্যে, লাস্টে বললাম ডিফটা ক্লোজ করে দাও। এই যে এমটি স্ট্রিং দিছি না, এই এমটি স্ট্রিং এর জায়গায় নালও দিয়ে দিতে পারো। তাহলে দেখেন এই যে ইমেল ইজ রিকোয়ার্ড, ইমেলের ভিতরে লিখলাম আহা হো হো, লিখে দিলাম রেজিস্টার, কি বলেছে, ইনভ্যালিড ইমেল। তো এইভাবে আশা করি, বাকিগুলো তো ফর্ম ভ্যালিডেশন আমি করাইছি, তো চাইলে আপনারা পারবেন। মানে আমি জিনিসটা কি করছি, বুট স্ট্র্যাপ ইউজ করে করছি। আমি পাসওয়ার্ডটা করে দিই, সবকিছু অটোমেটিক এর মধ্যে চলে আসতেছে। তাহলে ওইটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর এখানে পাসওয়ার্ডের মধ্যে কি দিচ্ছে, যে প্রেগ ম্যাচও আছে পাসওয়ার্ডের মধ্যে, না দেয়। আর এখানে বলে হচ্ছে পাসওয়ার্ডটা কই, তাহলে আমি যে ক্লাসের মধ্যে ওইটুকু কপি করি, কপি করে যে ফর্ম কন্ট্রোল যে পাসওয়ার্ড আছে, ফর্ম কন্ট্রোল তার মধ্যে এটা পেস্ট করি। কিন্তু সেট ইরর ইমেল হবে না, কি হবে, ইরর পাসওয়ার্ড থাকলে থাকলে না, এটা ইয়া দিয়ে দিই, একটা ডিভ দিয়ে দিই, যে ইনভ্যালিড ফিডব্যাক, পাসওয়ার্ড থাকলে থাকলো, না থাকলে নাল, ডিফটাকে শেষ করে দিই। এই দেখেন আমার পাসওয়ার্ড এখন উড়ে দিচ্ছে, 3টা জায়গায় উড়ে দিচ্ছে। আবার মনে করেন কি করতে পারি, জেন্ডার মেল ফিমেল, এইটা একটু ডিজাইনটা করা মুশকিল হয়ে যাবে। আমি এটা একটু ইয়া করে নিই, যদি প্লিজ সিলেক্ট ইয়োর ডেঞ্জার,
your gender. Select your gender. ইনভাইট কমা শেষ করবে না। অলসো গিয়ে বলে যে ভাই জেন্ডারটা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখো যেটার নাম হচ্ছে কারেক্ট জেন্ডার। তার মানে কারেক্ট জেন্ডারের উপর ভ্যালু যাওয়াই মানে ভ্যালুটা সঠিকভাবে চাওয়া হচ্ছে। এখন এই জেন্ডারের ভিতরে আমি দিতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি, এটা হচ্ছে জেন্ডার, তাই না? তাহলে এটা আমার টার্গেট করতে হবে কোনটা, এটা আমি এটার মতো পারবো না, এটা আমি এই ডিফটাকে টার্গেট করি। যে জেন্ডার আছে কার মধ্যে, MB3 ডিফটার মধ্যে। এর ভিতরে আমি বললাম বর্ডার, বর্ডার, বর্ডার ডেঞ্জার, ডেঞ্জার। এই যে আসছে, একটু রাউন্ডেড দিয়ে দিই। পাডিং উপরে নিচে নিয়ে নিই, থ্রি দিয়ে দিলে বেশি বড় হয়ে যায়, টু চলে, আর একটু বড় হয়ে যায়, ওয়ান দিয়ে দিই। ওকে, উপরটার সাথে মিল আছে, হ্যাঁ। আর যদি উপরটার মতো এই ডিজাইন চান তাহলে ম্যানুয়ালি CSS করে এনে এখানে বসাইতে হবে। তো এটা আমি করতে চাচ্ছি না আপাতত। আমি এই যে ক্লাসগুলো, এই যে বর্ডার, বর্ডার ডেঞ্জার, এটা PHP-র মধ্যে দিতে চাচ্ছি। কিভাবে দিতে পারি? PHP ব্লক নেই, বলি যদি সেট করা থাকে কি ইরর জেন্ডার, তাই না? কোশ্চেন করি যদি সেট করা থাকে তাহলে এখন যে ক্লাসগুলো দিচ্ছে এটা দিয়ে দাও, আর তোমার কিছু দেওয়ার দরকার নেই। আবার দেখি এখানে এমনি, ওকে সমস্যা নেই জেন্ডার। আমি যদি খালি দিই, এরকম খালি আসছে। খালি আসার পর নিচে তো একটা ডাটা দেওয়ার দরকার, তাই না? প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার। আচ্ছা, উম, এটা কিভাবে দিতে পারি? MB3টা ওই দিবে না দিই, হ্যাঁ। MB3টা পরের দিবে দিই, তাহলে বেটার হয়। একটা দিভ নেই যেটার ভিতরে MB3, MB3 বানান আবার করেছি। ওকে, এটার ভিতরে বলি যদি আহ একটা div, বলি যে PHP দিয়ে ইকো করো যে ইরোর জেন্ডার, থাকলে থাকলো, না থাকলে নল। ওকে, আচ্ছা। আর এখানে একটা জিনিস দিয়ে দিই, এটা লাল কালার আসুক, হ্যাঁ। টেক্সট ডেঞ্জার আসুক, আর লেখাটা ছোট আসুক, স্মল নামে একটা দিয়ে দিলাম। দেখি মিলাইতে পারি কিনা। ইয়েস, বেস্ট সিলেক্ট ইউর জেন্ডার। কিন্তু ওখানের ভিতরে একটু গ্যাপ আছে, একটু গ্যাপ কম আছে। আর এখানে একটা বলে দিই যে জেন্ডারের নিচে মার্জিন বটম ওয়ান দিয়ে দিই, আর এটা এরকম থাকলো। হ্যাঁ, এবার কাছাকাছি বসছি। তো বাই ডিফল্ট মার্জিন বটম ওয়ান থাকার কোনো যুক্তিকতা দেখতেছি না, তাই মার্জিন বটম ওয়ানটা ওইটার মধ্যে না দিয়ে আমি এই যে যেটা PHP কন্ডিশন ওটার মধ্যে দিলাম। ওকে, তাহলে মানে দারুণ কাজ করবে। ওকে, সিলেক্ট জেনারেট চলে আসছে। এই একই কাজটা কার মধ্যে করতে হবে? স্কেল এর মধ্যে করতে হবে। তাহলে স্কুলের যে এমনি ডিফল্ট কোড এমটি থাকলে এটা হবে, না থাকলে স্কুল কারেন্ট স্কুল আসবে, এটা আমি দিয়ে দিই। তাহলে স্কেলের মধ্যে আমি এখানে এই ইয়াটা আনি,
যেমন হচ্ছে গিয়ে আপনার এখানে যেটা নিছে যে সেট থাকলে ইরোর জেন্ডার ইরোর স্কেল তাহলে এটা দাও, সাথে রাউন্ডেড ইউ, এটা আমি দিয়ে দিই কার মধ্যে, এই এই MB3 এর মধ্যে। এইখানে MB3 এর মধ্যে আমি এখানে দিই ইরোর স্কেলস, ইরোর স্কেলস যদি থাকে তাহলে এটা দিয়ে দাও। এইখানে হচ্ছে গিয়ে যে MB3 টেক্সট চেঞ্জার স্মল এগুলা কোথায় দিই, এই ডিফটা যেখানে শেষ হয়েছে, তারপরে মেসেজের জন্য এই ডিফটা দিয়ে দিই। এখানে ইরোর জেন্ডারের জায়গায় কি হয়ে যাবে, ইরোর জেন্ডারের জায়গায় হয়ে যাবে হচ্ছে ইরোর স্কেলস, ইরোর স্কেলস হয়ে যাবে। তাহলে দেখতে হয় কিনা, কাজটা করে কিনা। কাজ করার জন্য আমি এখানে একটা রিলোড দিলাম, দেওয়ার পরে এখানে আমি সাবমিট দিলাম। হ্যাঁ, ইরোর স্কেলস চলে আসছে। খালি এই দুইটার উপরেরটার মতো যেরকম আশ্চর্যবোধক চিহ্ন নাই। এবং আমি কি বলছি ওইটাও করে দেওয়া যাবে র সিএসএস ইউজ করে, হ্যাঁ, এটা বুটস্ট্র্যাপে নাই আর কি, আমাকে আলাদা সিএসএস ব্যবহার করতে হবে। কান্ট্রিটা একটু দেখি আসে কিনা। কান্ট্রিটা আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম এফ, এমটি যদি কান্ট্রি হয় আচ্ছা ঠিক আছে, না তো এরকম দিয়ে বলুন। এখন হচ্ছে কি আমি কান্ট্রিটার জন্য এখানে আছে তাই না, এখানে কি ইনভ্যালিড ফিডব্যাক দিতে পারবো, দিয়ে রেখি ইনভ্যালিড ইরর কান্ট্রি না হলে না। আমি ডিফটা এখানে শেষ করে দিই। ডিফটা এখানে শেষ করে দেওয়ার পরে এই যে ইরর কান্ট্রিটা আছে, হ্যাঁ, এটা আমার উপরে এখানে ক্লাসের মধ্যে দিতে হবে তাই না। ক্লাস কোথায়, এই যে সিলেক্ট অপশন, এখানে ক্লাস হচ্ছে ফ্রম চেক। তাহলে উপরের এটাও না, তার আগেরটাও না, তার আগেরটা থেকে নিয়ে আসি যে ফর্ম কন্ট্রোল, এটার পরে যদি এরকম কিছু থাকে আগে এটা কপি করি, কপি করলে সময় কম লাগবে তাই না। তাহলে এখানে ফর্ম সিলেক্ট আছে, এখানে বলি যদি ইরোর কি থাকে, কান্ট্রি থাকে, তাহলে এখানে দিয়ে দিলাম ইরোর কান্ট্রি। ইরোর কান্ট্রি যদি দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে ইজ ইনভ্যালিড অথবা নাল চলে আসবে। তাহলে দেখি কোনটা আসে, দেখি কাজ করে কিনা আগে। সিলেক্ট ইনপুট তো এটা কি যেন বলে, এখানে ফর্ম কন্ট্রোল না কিন্তু ফর্ম সিলেক্ট তো, আচ্ছা দেখি তারপরে। ইয়েস, চলে আসছে, এটা চলে আসছে, হ্যাঁ। তাহলে এটার পাশে যে ইউরো চিহ্নটা আসছে, প্লিজ সিলেক্ট ইউর কান্ট্রি। আর এখানে বলতে পারেন যে স্যার যে কারেক্ট কান্ট্রি গুলাতে কোনো ব্যবহারই করলাম না। কারেক্ট কান্ট্রি মনে করেন যে যখন ডাটাবেজের সাথে কাজ করব তখন ব্যবহার হবে, যে সবগুলো যদি ঠিকঠাক থাকে তখন ডাটাবেজে ডাটাটা পাঠিয়ে দাও। আমার ভুলভাল ডাটা, কোন একটা ডাটা ইউজার ভুল করে রাখছে, ওই ভুলভাল ডাটা ডাটাবেজে পাঠানোর তো কোনো যুক্তিকতা নাই তাই না। তো তখন আপনি এখানে বলতে পারেন যদি ইফ ইফ যদি কি ইস সেট থাকে কে, এই যে আহ, কে কে সেট থাকে, এই যে কারেক্ট নেম, কারেক্ট ইমেল, কারেক্ট পাসওয়ার্ড, কারেক্ট জেন্ডার, কারেক্ট স্কিল, কারেক্ট কান্ট্রি, এগুলো সবকটা যদি সেট করা থাকে, তাহলে এখানে প্রিন্টার করে দিচ্ছে প্রি ট্যাগের মধ্যে। এটা না করে আপনি যেটা করবেন, যখন রিয়েল লাইফে কিভাবে কাজ করব, এই ডাটাগুলো নিয়ে আমি ডাটাবেজে পাঠাই দিব, তখন রিয়েল লাইফে এইভাবে কাজ করে, হ্যাঁ। তো আপাতত এখানে পোস্ট করছে, আপনি ডাটাবেজে পাঠিয়ে দিতে পারেন। ডাটাবেজে করার জন্য এসকিউএল কোয়েরি তো আমরা শিখি নাই, আপনাদের সিলেবাসে আছে, আমি পরে দেখাই দিব। সবগুলো যখন ঠিকঠাক মতো দিবে, আচ্ছা এখানে পাসওয়ার্ডটা ঠিকঠাক দিয়ে নেন, জেন্ডার, সবকিছু যখন ঠিকঠাক মতো দিবে, যে বাংলাদেশ সিলেক্ট করছে, আচ্ছা সিলেক্ট করি বাংলাদেশ, তখন যখন রেজিস্টার করবেন তখন এই যে ওখানে ডাটাগুলো দেখাচ্ছে, দেখছেন। কিন্তু এই ডাটাগুলো কিন্তু আগে দেখাবে না, কারণ এটা কার মধ্যে আছে, এই যে সেটের মধ্যে কারেক্ট নেম থাকতে হবে, কারেক্ট ইমেল থাকতে হবে, কারেক্ট পাসওয়ার্ড, মানে ভুলভাল পাসওয়ার্ড দিলে কিন্তু এই কোডটা রানই হবে না। এই কোডটা এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেই কোডিং এ থাকুক রান হবে না। তাই সেকেন্ড ব্র্যাকেটে কখন কোডটা রান হবে, যখন এই যে কারেক্ট নেম, কারেক্ট ইমেল, কারেক্ট পাসওয়ার্ড এগুলা সেট থাকবে। এই কারেক্ট নেম, কারেক্ট ইমেল, কারেক্ট পাসওয়ার্ড এগুলা কখন সেট থাকবে, যখন এই যে দেখেন ইউজার কারেক্ট ভাবে দিবে, তখন জিনিসটা সেভ হচ্ছে। প্রত্যেকটার মধ্যে যে কারেক্ট স্কিল দিলে তারপরে সেভ হচ্ছে, কারেক্ট জেন্ডার কারেক্ট সেভ হচ্ছে।
তো এইভাবে হচ্ছে কি আমি একটা সিম্পল ফর্ম ভ্যালিডেশন করতে পারি। হ্যাঁ, আপনাদের কি ভ্যালুর কাজ দেখাইছিলাম? ভ্যালু মনে পড়ে? কোন ভ্যালু? ইয়ে, মানে ওই ভুল ইয়ে, টুভাল দিলে সেফ থাকে। মনে করেন এখানে জি জি দিলাম দেখাইছি, ডাটা ধরে এটা রাখার দিলাম জন্য যে। ডাটা ধরে রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো এটা আর এটার মধ্যে দেখাইলাম না, আশা করি পারবেন। আজকেরটা তো আগের কাজই। হ্যাঁ, আগের কাজই, খালি কি একটু আমি ডিজাইন সহ করছি, ফ্রন্ট এন্ড মিলাই করছি। হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে। এটা কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, কারণ হচ্ছে এই কাজটা ইম্পর্টেন্ট। এর জন্য দুইবার দেখালাম, ভিন্ন ভিন্ন ভাবে দেখালাম। একটা ফ্রন্ট এন্ড ছাড়া দেখাইছি যাতে পিএইচপিটা বুঝতে সুবিধা হয়, আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড সহ দেখলাম যাতে রিয়েল লাইফ অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করি সেটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আর একদম রিয়েল লাইফ যদি বলেন, তাহলে কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার আলাদাই থাকে। যে হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে আইটি কোম্পানি গুলাতে, সে ওইটা নিয়ে কাজ করে। যে পিএইচপি নিয়ে কাজ করে, সে ব্যাক এন্ডে পিএইচপি নিয়ে কাজ করতে থাকে। ডেভেলপার আলাদা থাকে। তো তারপর আপনার ফুল স্ট্যাক ডেভেলপার কারা, যারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারে, তারা হচ্ছে ফুল স্ট্যাক। তো দেখাই দিলাম, আপনি আশা করি বুঝতে পারছেন। সামনের দিন আমরা ওই যে ফাইল আপলোড টাপলোড কিছু টপিক বাকি আছে, ওগুলা দেখবো না। ফর্মেরই মধ্যে ফাইল আপলোড টপিক বাকি আছে, একটা ইম্পর্টেন্ট টপিক, ফাইল কিভাবে আপলোড করা হয়, ইমেজ কিভাবে আপলোড করা হয়, এটা দেখাই দেবো আশা করি নেক্সট ক্লাসে। হ্যাঁ, পিএসপি ক্লাস এক্সারসাইজ, ডাটাবেসের মধ্যে হচ্ছে গিয়ে, আর ডাটাবেস তো ধরি নাই দূর, এই যে এটার মধ্যে। ও, মেইলও পাঠাবো, মেইলও দেখাবো যে কিভাবে মেইল ফাংশনটা কাজ করে, যে ডাটাবেসে আপনি এখান থেকে ইমেল পাঠাবেন, ইমেল চলে যাবে। সেটা একটু আমি দেখাবো, যে সেন্ডিং মেল করেছে, সেন্ডিং মেল একটু দেখাবো। হ্যাঁ, আর ফাইল আপলোড করে দেখাবো। এটা ছোট্ট জিনিস, 1-2 মিনিটের জিনিস, সেটা দেখাবো। ট্রাই কেছো দেখাই দিব না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আমি ভিডিও দুইটা তো একসাথে একটু মার্চ করব, মার্চ করে একটা ভিডিও ইউটিউবে দিয়ে তারপর আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। ঠিক আছে? আর ওই দিন যে ভিডিওটা দিচ্ছেন ওটা মানে একদম কোয়ালিটি কম ছিল, তো একটু দেখেন কোয়ালিটি ভালো। হাই হাই, এটার কোয়ালিটিও কম হবে, বিপদ। আচ্ছা, যে পেইড না তো, আমি দেখি আজকে আবার অফিসে লিখতে থাকবো। কিছুক্ষণ কষ্ট হলে তো আসি, আরেকটা ডেভেলপার তো দেখলাম দিল, বললো তার সাথে কথা বলেন। আমি তো টাইম পাই না ক্লাস ছাড়া, অন্য জায়গায় ক্লাস নিই তো। তো ওই যে আরেকজন ডেভেলপার যে আছে, তার সাথে কথা বলে, কি যে আবির খান না নাম, দেখলাম। প্রবলেমগুলো সলভ করুন, আর ভিডিও বারবার দেখে প্র্যাকটিস করেন। পুরোটা নিজের উপর আপনার। হ্যাঁ, আমি জাস্ট স্পট দেখাই দিব, বাকিটা আপনার নিজের উপর। স্যার আরেকটা ঠিক জিনিস, আছে? বিএস কোডের হ্যাঁ স্যার বলেন। মানে হ্যাঁ, বিশেষ করে মানে কিওয়ার্ড গুলো একসাথে কিভাবে স্যার ইয়ে করেন, মানে রিনেম করেন বা। ও, মনে করেন আমার ইরোর নেম, এই ইরোর নেম 3-4টা একসাথে চেঞ্জ করবো। হ্যাঁ, এখানে সিলেক্ট করলেন, ডাবল ক্লিক করলেন, কন্ট্রোল ডি দিলেন, দেখেন পরেরটাও সিলেক্ট হয়ে যায়। কন্ট্রোল ডি দিলেন, আবার পরেরটা সিলেক্ট হয়ে যায়। 3 জায়গায় কার্সর লাফাচ্ছে এখন, দেখছেন? আমি যদি এখানে হা হা দিই, 3 জায়গায় একসাথে হা হা চলে আসছে, দেখছেন? তো এইটা একটা হয়ে গেল। আবার মনে করেন একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার কন্ট্রোল শিফট এল দিলেন, তাহলে যত ইরোর নেম পাবে পুরো ডকুমেন্টে, আরো নিচেও তো আছে, তাই না? নিচে কই ইরোর নেম আছে? তো কই জানো, এই যে এখানে, দেখছেন? ইনপুট ট্যাগের মধ্যে সব সিলেক্ট হয়ে গেছে, কি কন্ট্রোল শিফট এল দিছি। আবার আরেকটা আছে, মনে করেন এই একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল এইচ দিলেন, তাহলে একটা বক্স আসবে এখানে, দেখছেন? এই বক্সের মধ্যে আপনি কি করতে পারেন, এই বক্সের মধ্যে সিলেক্ট আছে, উপরের বক্সে কোনটা, ইরোর নেম, এটা নিচে নামায় ইরোর নেম দিয়ে দিব। তাহলে কি হবে? কিছু হবে না। এর পাশে দেখেন একটা বক্স আছে, যে রিপ্লেস অল, মাউস উপরে নিলে কি লেখা আছে, রিপ্লেস অল। যদি দিয়ে দিই, তাহলে আমার এখানে যত ইরোর নেম ছিল সব কি হয়ে গেছে, ইরোর নেম হয়ে গেছে। তাহলে আমি আবার ওইটা চেঞ্জ করে ইয়া করি, আই হ্যাঁ কি হলো, যে কপি করে বললাম, যে করে ইরোর নেম আছে সব কি ইরোর নেম করে দাও, বললাম রিপ্লেস অল। তাহলে আবার দেখেন আগেরটা চলে আসছে। জেন্ডারের নাল বাতি জ্বলে, আমি ভুল করছি।
স্যার আরেকটা জিনিস, এই যে আমরা যে জাভাস্ক্রিপ্ট মধ্যে বা এইচটিএমএল সিএসএস এর পিটিআর ইউজ করি, যে কোডটা ইয়া করে দেয়, পিএইচপি তে কি হ্যাঁ, এটা হ্যাঁ, করার অপশন হ্যাঁ, আছে? পিটিআর ইউজ করতে পারেন এক্সটেনশনটা। আমি করি না, ভালো লাগে না। এই যে আমি বেস করেই থাকি, রাইট বাটন ক্লিক করে হচ্ছে কি আপনার ফরমেট ডকুমেন্ট কই আছে দেখেন তো, অথবা অল্টার শিফট এফ দেওয়া হয়। ফরমেট ডকুমেন্ট কই, ফরমেট ডকুমেন্ট, ফরমেট ডকুমেন্ট শর্টকাট কি কি? অল্টার শিফট এফ বা শিফট অল্টার এফ, এটাই বলেন। একসাথে তিনটা দিতে হয় তো, একসাথে তিনটা দিলে এটা কাজ করবে। অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ক্লিক করেন, ও কোডটাকে ফরমেট করে দেবে, সাজাই দিবে, বিএস কোড নিজেই সাজাই দিতে পারে। আর অনেক সময় স্যার মানে সেমিকোলন দিতে ভুলে যায় আর কি, পরে এগুলো কি ইয়া ইয়া করে দেয়? জাভা স্ক্রিপ্টে কাজ করবে, সেমিকোলন ভুলে গেলে দেখা যায় কাজ করে। পিএইচপি তে কাজ করবে না, বিপদ কিন্তু। আর জাভা স্ক্রিপ্টে আপনি একটা লাইনে সেমিকোলন ভুলে যান, দেখবেন ও কিন্তু সমস্যা করে না, সুন্দর মতো কাজ করে যাও। কিন্তু পিএইচপি তে সেমিকোলন সেমিকোলন দিতে একটা অনেক লাইনে ভুলে সময় যান, ইরর দেয়। হম, পুরা কোডই এরর, পিএইচপি শেষ। এই যে সেমিকোলন দিলাম না, আপনার ফাইলটা রান করেন, ফাইলই রান করতে যাবেন, দেখছেন সিনটেক্স এরর, ভুলভাল করে রাখছেন। এই যে লাইন নাম্বার 7ও দিয়ে রাখছে, দেখছেন? তো 7 নম্বর লাইনে যাই। হুম, কারণ কি? এটা লাল বাতি দেখাচ্ছে, কারণ কি 6 নম্বর লাইনে আমি সেমিকোলন শেষ করিনি, ওইটার সাথে এটা মিলে গেছে। তো এগুলা ইরোর আবার হচ্ছে, আপনি যখন এটা এখন তো একটু মোটামুটি ফ্রেশ আছেন, যখন এই যে 2 দিন হবে কাজ করবেন, রেগুলার কাজ করবেন, তখন দেখবেন যে ইরোর দেখতে 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 ঠিক হয়ে গেছে। আর যদি টিচার হন ভবিষ্যতে, তাহলে তো কথাই নেই, স্টুডেন্টরা ভুলভাল করবে, সেগুলা চেক করবেন, তখন আপনার স্কিলটা সেভাবে বাড়বে। তখন দেখা যাবে এগুলো আস্তে আস্তে ইরোর দেখলেই বুঝে যাবেন কোনটা কি ইরোর। স্যার আরেকটা একটু মানে ক্লাসের টপিকের বাইরে একটা প্রশ্ন ছিল, যে হ্যাঁ, বলেন বলেন, বলেন, সমস্যা নেই। পিএইচপি এর এই মানে এমনি ডিমান্ড কেমন স্যার, পিএইচপি এর কেমন? খারাপ না তো। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে দেখেন ওয়ার্ল্ড এর কত% ওয়েবসাইট পিএইচপি দিয়ে তৈরি। ওয়েবসাইট কিন্তু আবার সফটওয়্যার না। চ্যাট জিপিটি জিজ্ঞেস করে দেখেন পার্সেন্টেজ কত বলে। আমি জিজ্ঞেস করি নাকি? চ্যাট.ওপেনএআই.কম। লোড হইতে সময় নিচ্ছে আমার। জিজ্ঞেস করেন, আমি বলে দিই সংখ্যাটা 70%+, 80%-এর কাছাকাছি। এক এক সময় একটু আপ ডাউন করে। এই পরিমাণ ওয়েবসাইট ওয়ার্ল্ড এর পিএইচপি তে ইউজ হয়, তাহলে ওগুলা তো ফালাই দেওয়া যাবে না, তাই না? অনেক সময় শুনে থাকবেন যে পিএইচপি ইজ ডেড, পিএইচপি ইজ ডেড বলে, কিন্তু এটা কখনো ইয়া হবে না, ডেড হবে না, কারণ একটা ওয়েবসাইট ফালাই দিতে পারবে না। আপনারা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, ওয়ার্ডপ্রেস কিন্তু পিএইচপি দিয়ে তৈরি। তার মানে আপনি যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতেছেন, ওইটা ইনডাইরেক্টলি আপনি পিএইচপি দিয়ে তৈরি করতেছেন, তাই না? আবার হচ্ছে গিয়ে জুমলা দিয়ে যদি তৈরি করেন, জুমলা একটা সিএমএস, জুমলা কি কোডিং ছাড়া ওয়েবসাইট তৈরি